সারপ্রাইজিংলি মানব সভ্যতার প্রথম যে ডকুমেন্টেড কিছু পাওয়া যায় সেটা কিন্তু এই হিসেব। যুদ্ধের কারণে বাজার তৈরি হচ্ছে, যুদ্ধ না। আজকে প্রায় 4000 বছরের টাকার ইতিহাস, 4000 বছরের টাকার ইতিহাসের কিন্তু বেশিরভাগটাই মানে একটা বস্তায় এতটা, এই বস্তায় যতটুকু আটে, ওটা যেটা বললাম হামুরাবি টেক্সটে ওই হিসেবটা পুরো আছে। এই পুরো কলোনিয়ালিজমটা, এই পুরোটা বলছিস, তার মানে জগৎ শের যদি না চাইতো। এই যে আমরা বলছি আজকে আমাদের জিডিপি এত, কালকে এত, ভারতবর্ষ 3 ট্রিলিয়ন 5 ট্রিলিয়ন হয়ে যাবে, টাকাটা বাড়ছে কী করে? এমন একটা অবস্থা দাঁড়ায় যাদের কাছে কাগজ কম পড়ে যায়, কাগজ কেনার টাকা পায় না তারা। এইটা কি একটা সময় এরকম হতে পারে নিয়ার ফিউচার অর ফার ফিউচার যে আমাদের আর ক্যাশের প্রয়োজনই হলো না? हमारी एक डिजिटल प्लेटफॉर्म बड़ा मजबूती के साथ उभर रहा है। বিষয়টা তো বিশ্বাসের। অনেক দিন ধরে একটা জিনিস নিয়ে আমাদের সবার ইন্টারেস্ট, এবং ইন্টারেস্ট শুধু না, আমরা সবাই এর পিছনেই দৌড়চ্ছি, সেটা হলো টাকা, আর কিছুই নয়। এই যে আপনি এই মুহূর্তে একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের করবেন, তাতে কী হবে? আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হবে, যত গ্রো হবে আমরা আরও বেশি এপিসোড নিয়ে আসতে পারবো, এটাও কিন্তু কানেক্টেড টু টাকা। সো ব্যাপারটা হলো, আমরা এই এপিসোডে কথা বলেছি টাকার ইতিহাস নিয়ে। সাউন্ডস ইন্টারেস্টিং না? এটা আমারও মনে হয়েছিল বহুদিন ধরেই যে টাকা বিষয়টা পৃথিবীতে এখন এত ইম্পর্ট্যান্ট। এটা তো কোথাও একটা থেকে শুরু হয়েছিল, সেই শুরুটা কীরকম ছিল, সেই টাকাটা কী করে ইভলভ হলো, সেই টাকাটা কী করে আজকের দিনের ক্রিপ্টোকারেন্সিতে এসে পৌঁছলো, এই পুরোটা নিয়ে একটা সুন্দর ডিসকাশন হয়েছে আমার সঙ্গে প্রেমাশিস মুখার্জি। ঘটনাচক্রে প্রেমাশিস মুখার্জি আমার সঙ্গে কাজ করে, আমরা একসাথে কাজ করি, মানে হি ইজ অলসো দ্য প্রডিউসার অফ সোল কানেকশন, আমাদের সোল কানেকশন এপিসোডগুলো। প্লাস ও বহুদিন ধরে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যুক্ত ছিল, এবং তার আগে ও মাইক্রো ফিন্যান্স অ্যান্ড মাইক্রো ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেছে। তারপরে ও এখন রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনসের সঙ্গে যুক্ত, অ্যান্ড হি ইজ ওয়ার্কিং উইথ আন্ডার প্রিভিলেজড মানুষের ফিনান্সিয়াল সেক্টর। এক্স্যাক্টলি কী সেটা আমি জানি না, অত গভীরে যেতেও চাই না, বিষয়টা বেশ কমপ্লিকেটেড, কিন্তু এপিসোডটা অত কমপ্লিকেটেড না, এপিসোডটা কিন্তু খুব সোজা। সো লেটস গো টু দ্য এপিসোড। আই হোপ ইউ উইল লাইক ইট। আর যেটা বললাম, লাইক আর সাবস্ক্রাইবটা প্লিজ করবেন, আর যদি ভালো লাগে এটা শেয়ার অবশ্যই করবেন। সো লেটস স্টার্ট দ্য এপিসোড। আমার সঙ্গে আছেন প্রেমাশিস মুখার্জি। প্রেমাশিস মুখার্জি এই মুহূর্তে ইউনাইটেড নেশনস মানে রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত, এবং তিনি একজন ফিনান্সিয়াল বিষয়ের এক্সপার্ট। সেই কারণে আমি তোমার সঙ্গে আজকে কথা বলতে চাই যে নিয়ে, সেটা হলো টাকা। ফিনান্সিয়ালের সাথে জড়িত, তার সাথে আরেকটা ব্যাপার আছে, আমার একটা শখ আছে, সেটা হচ্ছে ইতিহাস নিয়ে পড়া। রাইট। তো এই দুটো মিশে টাকার ইতিহাস নিয়ে একটা মানে অনেকদিন ধরে একটা ইন্টারেস্ট আছে, শিখতে তো পারিনি, কিন্তু ইন্টারেস্টটা অনেকদিন ধরে চলছে আর কি। রাইট। আমরা পরিষ্কার প্রথমেই করে দিলি, তুই বললাম, কারণ তুমি বলে ব্যাপার ইয়ে হয়ে যাচ্ছে। প্রথমেই পরিষ্কার হয়ে গেল যে আমরা টাকার ইতিহাস নিয়ে কথা বলবো, তাই তো? এটা টাকা, এই বিষয়টা তো একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সবাই জানে যে জীবনে সবার জন্য দরকার, ইত্যাদি ইত্যাদি। তো আমি কয়েকদিন আগে জাস্ট এটা পড়ার, মানে এই পডকাস্টটা হওয়ার আগে সেই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে একটা জিনিস জানতে পারলাম, সেটা হলো বার্টার সিস্টেমের উল্লেখ কোনো রিলায়েবল সোর্সেসে নেই। মানে আমি যত ইন্টারনেটে যতটুকু রিলায়েবল সোর্সেস পেলাম, যেগুলো আছে সেগুলো খুবই আনরিলায়েবল সোর্স, যেখানে আছে। কিন্তু আমাদের পড়ার বইতে, আমাদের ছোটোবেলা থেকে পৃথিবীর টাকার ইতিহাসের কথা যে কাউকে 10 জনকে জিজ্ঞেস করলে বোধ হয় 10 জনই বলবে যে বার্টার সিস্টেম দিয়ে শুরু, বিনিময় প্রথা। এই বিনিময় প্রথা বিষয়টা সম্পর্কে আমার প্রথম প্রশ্ন, যে এটা কি আদৌ ছিল কি ছিল না? প্রথমে বলে যে ছিল না, এখন পর্যন্ত ইতিহাসে এবং কোথাও প্রমাণিত হয়নি যে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা আদৌ ছিল। এবার সেটা বোঝার জন্যে কিছুটা আমাদের আগে যেতে হবে। এটা এলো কোত্থেকে? তাহলে কথাটা এলো কোত্থেকে? মানে সব স্কুলে, সব টেক্সট বুকে এটা কেন পড়ানো হয় ঠিক যে প্রথমে বিনিময় প্রথা ছিল, তারপরে টাকা এলো? এটা এসছে প্রথমত অ্যারিস্টটল বলেছিলেন, তারপর যখন অর্থনীতির বই তৈরি হলো, অ্যাডাম স্মিথ, যাকে আমরা ফাদার অফ ইকোনমিক্স বলি, তিনি যখন লিখলেন, তখন মূলত তো বাজার অর্থনীতি, টাকা পয়সায় তিনি নিয়ে কথা বললেন, কিন্তু তারাও এটা বুঝতে পারছেন না যে টাকা তো একটা সময় থেকে আমি ইতিহাস পাচ্ছি, তার আগে কি ছিল। তো সেখানে তারা একটা বললেন, ধরা যাক যখন টাকা ছিল না তখন বিনিময় প্রথা ছিল।
এবার সেই সময় এটা ধরে নিলাম আমরা, এবং এই ধরাটাই চলে আসছে। কিন্তু যেহেতু উনি বলেছেন, তাই তারপরে প্রচুর অ্যানথ্রোপোলজিস্ট যাদের আমরা বলি, নৃতত্ত্ববিদ, তারপর ঐতিহাসিকরা, এরা প্রচুর, এবং কিছু কিছু ইকোনমিস্টও, তারা কিন্তু প্রচুর চেষ্টা করেছেন খোঁজার যে আদৌতে কবে বা কোথায় বিনিময় প্রথাটা ছিল। এবার বিনিময় প্রথাটা হতে গেলে কি হতে হবে, যে একটা গ্রাম আমরা বানালাম, আমরা এখন আর শিকারী নই, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি না, আমরা চাষবাস করছি, এবার একটা গ্রাম তৈরি হলো 10 জন 15 জন বা 50 জন নিয়ে। এবার তুই ধর ধান চাষ করছিস, তোর এবার ধান চাষ করে তো হবে না, ধান এলো, এবার রান্না করতে হবে, এবার বাসন চাই, অন্য একজন কেউ বাসন বানায়, এবার তুই গেলি তার কাছে যে আমার বাসন লাগবে, কিসের বদলে বাসন দেবে সে বলছে যে আমার কাছে 1 বস্তা ধান নিয়ে এসেছি, আমি তার বদলে বাসন দাও। এবার তার সেই সময় যদি ধান প্রয়োজন না পড়ে, এই সমস্যাটাকে আমরা ইকোনমিক্সে বলে ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট এর প্রবলেম, অর্থাৎ দুজনের চাহিদার সমাপতন হতে হবে, তাহলে পরেই বিনিময় প্রথাটা চলবে। সেটা তো সবসময় সম্ভব নয়, ঠিক, এটাকে আমরা বলছি চাহিদার সমাপতন, সেটা সবসময় সম্ভব না। একজনের আলু আছে, তার বদলে ধান হবে কিনা, তার প্রয়োজন কিনা ইত্যাদি। দ্বিতীয় কথাটা হচ্ছে 1 বস্তা ধানের বদলে কতটা আলু বা কটা বাসন। তার আগে একটুখানি আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই। আমি যেটুকু বুঝলাম সেটা আমি বাকিদের জন্য একটু বোঝানোর চেষ্টা করি, যে তুই বলতে চাইছিস যে এই এক্স্যাক্ট কোইন্সিডেন্সটা হওয়া সম্ভব না, মানে যখন আমার আলু লাগবে ঠিক তখনই কারো একটা ধান লাগবে, সেটা সম্ভব নয়। মানে এটা হতে গেলে একটা মারাত্মক, একটা মহাজাগতিক সমাপতন হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 1 বস্তা ধানের বদলে কটা বাসন বা কত বড় বাসন, এটা কে ঠিক করবে? কাউকে তো এটা ঠিক করতে হবে, এটা কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই। তো এবার প্রশ্ন হচ্ছে, তাহলে বার্টার সিস্টেমটা বা বিনিময় প্রথাটা চলবে কেমন করে? চলতে পারে না। একটা জিনিস ভেবে দেখ, যুক্তি দিয়ে যদি ভাবতে যাই আমরা, যে সেক্ষেত্রে কি হবে। ধর তোর কাছে আমি নিয়ে এলাম যে অরুণাভ, আমার একটা জিনিস দরকার যেটা তোর কাছে আছে, তার বদলে এটা নে। ও বলে আমার তো এটা লাগবে না, তুই বললি, তাহলে আমরা কি করব? তাহলে তুই বলি আচ্ছা ঠিক আছে, লিখে রাখলাম, পরে দিস। জেনারেলি তাই হবে। অর্থাৎ আমরা প্রথমেই ঋণ বা ক্রেডিট যেটা, সেটা শুরু করে দেবো। অর্থাৎ এরকম একটা গ্রামে যেটা সম্ভব বা যেটা হয়েছে ধরা যেতে পারে, সেটা হচ্ছে যে এই আদান প্রদানটা চলেছে, কিন্তু এই আদান প্রদানের একটা হিসেব রাখা আছে, যেটা ক্রেডিট বা যেটা ঋণ। মানে আমার কাছে আলু আছে, আমি তোকে দিলাম, তোর কাছে এখন ধান নেই, বা আমার ধানের প্রয়োজন নেই, আমার যখন ধানের প্রয়োজন হবে তখন যাতে তোর কাছ থেকে আমি পাই, তার জন্য আমি এটা লিখে দিলাম, এই যে এটা আমার থাকলো। সুন্দর, বুঝে গেলাম। এই আমাদের শুরু হলো প্রথম ট্রানজাকশন করা। হ্যাঁ, সেটা হচ্ছে ঋণের ট্রানজাকশন বা লোনের ট্রানজাকশন। সারপ্রাইজিংলি মানব সভ্যতার প্রথম যে ডকুমেন্টেড কিছু পাওয়া যায়, সেটা কিন্তু এই হিসেব। মানে মেসোপটেমিয়ায় কিছু ক্লে ট্যাবলেট, এরকম ছোট ছোট ক্লে ট্যাবলেটস পাওয়া যেত, যেগুলোকে আমরা সেই সময়কার টাকা ধরতে পারি, কিন্তু সেগুলো কিন্তু কোনো অ্যামাউন্ট লেখা থাকতো না, সেটাতে শুধু এটাই লেখা থাকতো, এই যার কাছে এটা আছে সে এতটা বার্লি পাবে, বা সে এতটা রূপো পাবে, বা সে এতটা ধান পাবে ইত্যাদি। ধান ছিল কোথা থেকে? যাকে দেবে তার কাছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সেই সময় আজকে যেইভাবে আমরা সরকার দেখি, রাষ্ট্র ব্যবস্থা দেখি, সে সময় সেটা ছিল না। যেটা মেসোপটেমিয়া ছিল সেটা হচ্ছে টেম্পল স্টেট বলা হয়, তো মন্দির কেন্দ্রিক একটা সভ্যতা গড়ে উঠেছে। মন্দিরটাই কিন্তু সরকারের ভূমিকা পালন করতো। আচ্ছা, মন্দিরের কাছে সমস্ত রূপো জমা থাকতো, মন্দিরটা গভর্নিং বডি, তারা ওগুলো ইস্যু করতো, যার বদলে সেটা দিয়ে ট্রানজাকশন হতো। তো টাকার প্রথম যে ফর্মটা আমরা পাই, সেটা কিন্তু এই প্রমিসটা, যে এটা যার কাছে আছে সে এটা দিলে পরে এতটা রূপো পাবে, বা সে এটা দিলে এতটা যাই হোক বার্লি বা ইত্যাদি গম যাই হোক সেটা পাবে। এই প্রমিসটা, এই প্রমিসের থেকেই আমাদের এখন অবধি যে আমরা টাকা যেটাকে নোট বলি, সেটাকে আমরা ডিমান্ড প্রমিসারি নোট বলি। অর্থাৎ এই ডিমান্ডটা তুই যদি গিয়ে রিজার্ভ ব্যাঙ্কে বলিস, ওরাও তাই প্রমিস করছে যে এই যে একটা নোট আছে, এটা একটা কাগজের টুকরো, এটা নিয়ে গিয়ে তুমি রিজার্ভ ব্যাঙ্কে যদি দাও, তাহলে সে তোমাকে 100 টাকার যদি নোট হয় 100 টাকা বুঝে দেবে, ওটা 100 টাকা নয়। এটা একটা প্রমিস, এটা একটা প্রমিস 100 টাকা বুঝিয়ে দেবার, সেটাকে আমরা ডিমান্ড প্রমিসারি নোট, সেখান থেকে নোট এসছে। এই যে তুই বললি যে এই টেম্পল গভর্নমেন্ট, এখন অবধি আমরা এলাম, ঠিক আছে, দিস ইজ দ্য ডিমান্ড প্রমিসারি নোট, এটাতে আমি আরও ডিটেলে আসছি পরে। তার আগে আমি ওই টেম্পল গভর্নমেন্টের যে ক্লে ট্যাবলেটের কথা বললি, সেটা তো শুধুমাত্র ওই টাকা দিয়ে, মানে ওই যদি টাকা বলি আমরা ওটাকে, বা কারেন্সি বলি বা ট্যাবলেট বলি, যাই বলি থাকি,
ওইটা নিয়ে গিয়ে আমি যা রেখেছি আমি সেটাই ফেরত পাবো, তাই তো? হ্যাঁ, বা দু ধরনের ক্লে ট্যাবলেট পাওয়া যেত। একটা হচ্ছে বিয়ারের ক্লে ট্যাবলেট, সেগুলোতে বলা হতো যে এটা যার কাছে আছে সে এতটা বার্লি পাবে, বেশ, নিয়ে গিয়ে এটা অন্য কারো কাছে যদি বার্লি থাকে সেটাও পাবে, বা যদি টেম্পলের কাছে যাও সেটাও পাবে। আর কিছু হতো একটু লং টার্ম, মানে এটার বদলে সে এতদিন পরে এই জিনিসটা পাবে, এরকম প্রমিসও থাকতো। তার মানে দু ধরনের ক্লে ট্যাবলেটই ছিল। এবার সবসময় তো আমার বার্লির জন্য দরকার নেই আমাকে টেম্পলে যাওয়ার কথা, আর আরেকজনের কাছে আছে তাকে আমি দিলাম। আরেকটা জিনিস যেটা থাকতো সেটা হচ্ছে হিসেবে থাকতো, সেটা প্রায় হামুরাবি টেক্সট, যেটা আমরা খুব প্রথম হিসেবের খাতা বা প্রথম রুলের খাতা আমরা দেখি, সেটা প্রায় 2000 BC-র কাছাকাছি, 1700-1800 BC-র কাছাকাছি। সেখানে ওই হিসেবটাও লেখা ছিল কিন্তু, যে কতটা গমের বদলে কতটা রূপো, কতটা বার্লির বদলে কতটা, এই হিসেবটাও থাকতো। আচ্ছা, তার মানে এই পুরো বিষয়টা ওয়াজ বেসড অন কমোডিটিজ, মানে শুধুমাত্র জিনিস এর উপরেই বেস্ট, জিনিসের উপরেই বেস্ট। কারণ সেটা দিয়েই তো হতো মূলত, শুধু জিনিসের উপরে বেস্ট না, একটা লোনের উপরে বেস্ট। এই লোন বিষয়টাকে বুঝতে হবে যদি টাকা বুঝতে হয়, কারণ টাকার ইতিহাস আমরা যতদিন ধরে দেখছি, আজকে প্রায় 4000 বছরের টাকার ইতিহাস, এই 4000 বছরের টাকার ইতিহাসে কিন্তু বেশিরভাগটাই লোনের ইতিহাস। তার আগে আরেকটা জিনিস আমি এটা ক্লিয়ার করে নিই, পুরো বিষয়টা টেম্পল গভর্নেন্স এবং এই ক্লে ট্যাবলেটের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে নিই। সেটা হলো আমার ছোট মাথায় যতটুকু ঢুকলো, সেটা হলো ক্লে ট্যাবলেট সেই সময় একটা গভর্নমেন্ট থেকে, মানে টেম্পল গভর্নমেন্ট থেকে, যদি আমরা সেটাকে টেম্পল গভর্নমেন্ট বলি, টেম্পল গভর্নমেন্ট থেকে ইস্যু করা একটা এমন প্রমিস, যেটা তুই ডিমান্ড প্রমিসারি নোট বললি, এমন একটা প্রমিস যে যেই প্রমিসটা একজন কেউ একটা আছে, সে বলে দিয়েছে এইটা নিয়ে গেলে তুমি 1 কেজি গম বা 1 কেজি আলু পাবে। এইটার উপর বিশ্বাস করে, এই টেম্পল গভর্নমেন্টের উপর বিশ্বাস করে ওই যে জনজাতিটা, তারা তো একটা নিজেদের মধ্যে আপাত একটা ব্যবস্থা করে নিয়েছে, মানে নিজেদের মধ্যে একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটায় আমি তোকে যদি দিই, মানে গভর্নমেন্ট দিয়ে দেবে, তুই আমাকে দিয়ে দে না। এক্স্যাক্টলি তাই তো আজকে তো আমি তো 100 টাকার নোট পেলে পরে আমি তো যাচ্ছি না রিজার্ভ ব্যাংকের কাছে, ঠিক, আমি যাচ্ছি তোর কাছে যে 100 টাকাটা নে, তার বদলে একটা কিছু দে, বা দোকানে যাচ্ছি যে আপনি নিন, এটার বদলে কিছু। আমরা বিশ্বাস করছি যে আমাদের কেউ যদি কোনো সময় আর রিজার্ভ ব্যাংকের কাছে যায়, সে আমাকে 100 টাকা বুঝে নেবে, কিন্তু আদতে কেউ যাচ্ছে না, ঠিক। কিন্তু যদি যাই আমরা কখনো সে টাকাটা বুঝে পাবো না, সেটা নিয়ে পরে কথা। তাহলে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হলো তখন তার মানে মাপের একক বা ওয়েইং স্কেল তখন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, মানে এখন যেভাবে আমরা কেজি বলি সেটা ছিল না, কিন্তু মাপ তো মানুষ চিরকাল করেছে, তখন হয়তো বস্তা হিসেবে থাকতো, মানে একটা বস্তা এতটা, এই বস্তায় যতটুকু আটে, হ্যাঁ, বস্তা হিসেবেই থাকতো মূলত। রুপোর সাথে বা একটা লিঙ্ক থাকতো তার, যে কতটা রুপোর বদলে কতটা বার্লি, ওটা যেটা বললাম হামুরাবি টেক্সটে ওই হিসেবটা পুরো আছে, যে কত বার্লির বদলে কত রুপো, কতটা গমের বদলে কতটা রুপো, হ্যাঁ, কতটা গমের বদলে কতটা বার্লি, এই পুরো হিসেবটা কিন্তু ওদের একটা থাকতো। কাজে আমার যদি বার্লি এক্সচেঞ্জ নাও হয়, তাও আমি মোটামুটি জানতাম মানে কিভাবে হবে ব্যাপার। আরেকটু পরিষ্কার করে দিই, ক্লিয়ার করে দিই আপনাদের জন্য, একটু দেখুন যদি পরিষ্কার হয়। সেটা হলো ক্লে ট্যাবলেটে আমাকে বললো যে এইটা দিলে তুমি 1 কেজি বার্লি পাবে। এবার আমি আবার তোর কাছে এলাম, গিয়ে বললাম যে 1 কেজি বার্লির যে ব্যাপারটা, এটা তো এর মধ্যে আছে, হ্যাঁ, এটা তো এর মধ্যে আছে, কিন্তু এটা দিয়ে তুই তো ওই 0.2 গ্রাম রূপও পেতে পারিস, তো সুতরাং তুই নিয়ে নে, আমাকে রূপো দিয়ে দে। এক্স্যাক্টলি। তো ইট ইজ, মানে এটা একটা পুরো সিস্টেম তো ক্রিয়েট হয়ে গেল, পুরো সিস্টেমটা ক্রিয়েট হয়ে গেল। একটা এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা তুই বলি যে সরকার থেকে এটা দিচ্ছে, এবং কাজে সরকারের থাকাটা খুব জরুরি। কারেক্ট। এবার এই যে সিস্টেমটা আমরা মোটামুটি দেখতে পাই, যে ঋণের এই সিস্টেমটা প্রায় কিন্তু এডিতেও আছে, মানে খ্রিস্টের জন্মের 200-300 বছর পরেও কিন্তু এই সিস্টেমটাই চলেছে এ ধরনের বিভিন্ন রকমভাবে বিভিন্ন দেশে। অথচ এবং টাকার যে প্রিন্টিং এবং টাকার যে ইস্যুয়েন্স করাটা, সেটা কিন্তু সরকার না থাকলে হয় না, কারণ সরকারই বলে দিচ্ছে এটার বদলে তুমি এটা পাবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে টেম্পল গভর্নমেন্টরা সে সময় লোকজনের খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত ভূমিকা, অনেকটা ওয়েলফেয়ার স্টেটের মতো অনেক কিছু ভূমিকা তারা পালন করতো। কাজে তাদের কাছে গিয়ে বার্লি জমা করতে হতো, তাদের কাছে গিয়ে তোমার যাই ফসল হোক সেটা জমা করতে হতো। সেই জন্যই তারা ওইটা ইস্যু করতে পারতেন, ওই ক্লে ট্যাবলেটগুলো। আমরা আরও এগিয়ে যদি যাই ইতিহাসে, তাহলে দেখতে পাবো যে একইভাবে টাকার ইস্যুয়েন্সটা গভর্নমেন্ট করতো মূলত সৈন্যদেরকে তাদের মানে পারিশ্রমিক দেওয়ার জন্য।
এবং যেখানে যেখানে বাজার গড়ে উঠেছে সারা পৃথিবীতে সেগুলো সব মিলিটারি কমপ্লেক্সের আশেপাশে, মানে সেখানে সৈন্য সমাবেশ ছিল বলেই সেখানে বাজার গড়ে মানে যুদ্ধের কারণে বাজার তৈরি হচ্ছে, যুদ্ধ নয়, সৈন্যদেরকে পারিশ্রমিক দেবার জন্য। মানে নিজের সৈন্যবল তৈরি করছি, এই সৈন্যবল তৈরি করার জন্য যতগুলো লোক আমার লাগবে তাদেরকে যাতে কিছু আমি দিতে পারি সেজন্য আমি কারেন্সি নোট ইস্যু করলাম। এইটাই কি প্রথম কারেন্সি নোট ইস্যু হয়? শুধু প্রথম নয়, মানে দীর্ঘকাল জুড়ে এটাই কারণ, মানে আমরা সেটা বলতে পারি প্রায় 1700-1800 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এটাই কারণ ছিল টাকা ইস্যু করার, আর কোনো কারণ ছিল না। তাছাড়া যেগুলো বিজনেস ট্রানজাকশন হতো সারা পৃথিবীতে, মার্চেন্টরা যে এই দেশ থেকে ওদেশ যাচ্ছেন, সেগুলো ক্রেডিট ট্রানজাকশন, সেগুলোর মধ্যে টাকার প্রয়োজন পড়তো না। তখন এই যে সৈন্যদের জন্য হতো, তার মানে তো ছোট ছোট রাজারা বা বড় বড় রাজারা, অনেক রাজা তো সারা পৃথিবী জুড়ে, এবার তার মানে প্রত্যেকটা রাজার একটা করে নিজস্ব গভর্নেন্স আছে, তাই তো? তার মানে প্রত্যেকটা রাজা ডিসাইড করছে যে আজকে সৈন্যদের জন্য আমি এত টাকা দিলাম, একটা নোটে লিখে দিলাম যে ইহা 100 টাকা। আপনি রাজার কাছে আসলে 100 টাকা দিয়ে দেবে আপনাকে। এবার আপনি রাজার কাছে যাচ্ছেন না, আপনি বলছেন একটা লোককে গিয়ে সেম, আবার ওই সেম কনসেপ্টটাই আসলাম, আপনি গিয়ে বললেন এই তো রাজা দেবে 100 টাকা, তুই আমাকে এই জিনিসটা দে। ও দিল, আবার আরেকজনকে দিল, যে গিয়ে বললো হয়তো রাজা দিয়ে দেবে 100 টাকা, তুই আমাকে জিনিস দিয়ে দে। এই করে পুরো বিষয়টাও চলেছে। এর মধ্যে দুটো জিনিস বোঝার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা যে বিশ্বাস, এই যে গেলে রাজা দিয়ে দেবে, এই বিশ্বাসটার উপরে কিন্তু টাকার পুরো ইতিহাসটা তৈরি। কারণ টাকা তো আদতে ন্যাচারাল জিনিস নয়, অপ্রাকৃতিক জিনিস, আনন্যাচারাল যেগুলো গল্প আমরা বানিয়েছি, তার একটি হচ্ছে ভগবান, একটি হচ্ছে রাষ্ট্র, এবং তৃতীয়টি হচ্ছে টাকা। এই অর্ডারেই হয়েছে। হ্যাঁ, মানে আসলে ভগবান আছে কিনা আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু গল্পটা তো তৈরি হয়েছে, সবার একটা বিশ্বাস তৈরি হচ্ছে, কমন বিশ্বাস তৈরি হয়েছে, এটা প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এবার সৈন্যদেরকে পারিশ্রমিক যখন দিতে হবে, সেই একটা মানে সে সময় কিন্তু রাজার নিজস্ব সৈন্য খুব কম থাকতো, মানে প্রায় আমি বলছি 19বিংশ শতাব্দী পর্যন্ত বেশিরভাগ সৈন্যরাই কিন্তু মার্সেনারি, অর্থাৎ পারিশ্রমিকের বদলে তারা আজকে এই রাজা কালকে ওই রাজার, এরকমভাবে তারা লড়াই করতো। তাদেরকে কিছু একটা দিতে হবে যার জন্য তারা কাজ করবে। এবার প্রথম রাজারা চেষ্টা করলো যে এরা যদি লয়াল হয়ে যায় আমার সৈন্যরা, তো তাদেরকে লয়াল কি করে বানাবো আমি, সে আমার ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। তখন কি করলো তারা, যারা তখন তাদেরকে এমন একটা জিনিসের, কারণ আগে সোনা বা রূপো এগুলো দিয়ে পারিশ্রমিক দেওয়া হতো, যেটা নিজস্ব একটা মূল্য আছে, কাগজের, এটা কুবলাই খাঁ করেছিলেন প্রথম চীনে, কাগজের টাকা বের করলেন, অর্থাৎ রূপো টুপো সবাই জমা দিয়ে দাও, তার বদলে আমি কাগজের টাকা ইস্যু করব। কারণ ওই কাগজের টাকাটা তো অন্য কোনো দেশে বা অন্য কোনো রাজা আর নেবে না। ঠিক। এবং সেই আমি কাগজের টাকা ছাড়া কোনো ট্যাক্স নেব না, আমাকে তুমি যে ট্যাক্স দেবে সেটাও কাগজের টাকা দিয়ে দিতে হবে। দাঁড়া, এখানে আমার ট্যাক্স নিয়ে প্রশ্ন আছে। আগে এই কুবলাই খাঁর ব্যাপারটা শুনি, তারপর ট্যাক্সে আসবো। কুবলাই খাঁ যখন দেখলেন যে আমার নিজস্ব সৈন্য বানানো দরকার, লয়্যালটি দরকার সৈন্যদের, তারা যেন ছেড়ে চলে না যায়, তখন তিনি পুরো রাজত্বে বললেন যে যার কাছে যা রূপো আছে, যার কাছে যা সোনা আছে, সেগুলো সব আমাকে জমা করে দাও, তার বদলে সমপরিমাণ মূল্যের আমি কাগজের টাকা ইস্যু করব, যেগুলোতে তোমরা আজ যা করতে পারছো তাই করতে পারবে। তো সেই প্রথম কিন্তু কাগজের টাকা বেরোলো। তার মানে আরেকটু পরিষ্কার, আমি যদি ক্রোনোলজি ওয়াইজ আসি, তাহলে প্রথমে যেটা হলো বার্টার সিস্টেম বলে যেটা হতো বলা হচ্ছে, সেটাকে আমরা বললাম নেই, ওটা নেই, নোট আছে, বরঞ্চ ওখানেও একটা বিশ্বাস আছে সবাই মিলে যে পরবর্তীতে দেওয়া যাবে, মানে ব্যাপারটা ওরকম। সেকেন্ড হলো সোনা এবং রূপো, তাই তো? সোনা এবং রূপো কারণ দুটো, একটা হচ্ছে সোনা রূপোকে ভাঙা যায়, সোনা রূপো খুব অল্পের মধ্যে অনেকটা ভ্যালু আছে, এবং সোনার উপর নিজস্ব একটা মূল্য আছে, ভ্যালু আছে, হ্যাঁ, মেটাল। এবং সোনার উপর এমন ধাতু যেগুলো সহজে নষ্ট হয় না, অর্থাৎ ওটাকে জমা করা যায় বহুদিন যাবত। তুই তো মানে ডেড বয় ক্লে ট্যাবলেট বহুদিন জমা করে রাখতে পারবি না, কিন্তু অন্য কোনো কিছু জমা করে রাখা যায়। লোহাও ইউজ হয়েছে আগে, লোহা জমা করে রাখা যায় না, তো জং পড়ে যাবে। রূপো বা সোনা কিন্তু নষ্ট হয় না, ইনার্ট মেটেরিয়াল, মানে ইনার্ট টাইপের ধাতু, ওগুলো নষ্ট হয় না, জং পড়ে না, জলে ভিজলেও কিছু হয় না, রোদে পড়লেও কিছু হয় না, কাজে ওগুলোকে জমা করে রাখা যায়। সেজন্য সোনা এবং রূপো এই দুটো ধাতু, মূলত কিছুটা তামাও হয়েছে, তামাও নষ্ট হয়, এই দুটো ধাতু মোটামুটি একটা কি বলবো, মানে এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে তৈরি হলো। এবং সেটা সব রাজত্বেই সব রাজাই নিতে শুরু করলো। তখন সৈন্যদেরকে আমি সোনা দিচ্ছি, রূপো দিচ্ছি, এভাবে আমি পেমেন্ট করছি, তারা আমার থেকে নিয়ে অন্যখানেও যেতে পারবে। থার্ড স্টেজে এলো যে এবার আমাকে না নিজের সৈন্য বানাতে হবে যারা লয়াল,
তখন আমি সোনারূপগুলো নিয়ে নিলাম, তার বদলে নিজস্ব টাকা ইস্যু করা শুরু করলাম, যেটা অন্য কোনো রাজত্বে আর কেউ নেবে না। সেটা কাগজের টাকা? সেটা কাগজের টাকা। চীনে প্রথম হয়েছিল। এই একটা প্রথম আমার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যদি সোনা রূপা ইম্পর্টেন্ট হয়ে থাকে সেই সময় তো অন্য মেটালও আছে। তুই একটু আগে বললি লংজিভিটির কথা, সোনার উপর লংজিভিটি বেশি, তামারও লংজিভিটি সেই অর্থে আরেকটু কম হলেও আছে। হ্যাঁ, বাকি অন্যান্য মেটাল, লোহা সেই সময় আবিষ্কার হয়ে গেছে, লোহা ইউজ হচ্ছে, তাহলে ওয়াই নট এ কয়েন ফার্স্ট দেন নোট? কয়েন তো সোনার উপর দিয়ে তো কয়েনই হতো। ওটা কি কয়েনই ছিল? কয়েনের মতোই তো, মানে গোল কিছু। তখন হয়তো সোনার উপর ধাতুটা আবিষ্কার হয়েছে, কিন্তু সেটাতে ছাপার জন্যে, সোনার উপরে ছাপার জন্য যেই টেকনোলজিটা দরকার, সেই ছাপার টেকনোলজিটা বা অত সুন্দর ইঞ্জিনিয়ারিংটা আবিষ্কৃত হয়নি, যেটা আমরা আজকে কয়েনে দেখতে পাই। যে খুব গুড ইঞ্জিনিয়ারিং, একটা এইটুকু জায়গার কয়েনের মধ্যে অনেক কিছু রয়েছে, অতটা কিছু তো করা যেত না। তো সেই জন্যে ওগুলো একটু আজকে আমরা পুরোনো মিউজিয়ামে গেলে দেখা যায় একটু আমি বলবো আনসফিস্টিকেটেড মুদ্রা, কিন্তু মুদ্রা, তার মধ্যে রাজার ছবি আঁকা বা একটা কিছু লেখা, যাতে এটা বোঝা যাচ্ছে যে এটা এই রাজার থেকে ইস্যু করা। তাহলে আমার মনে হয় এটা একটা বড় ব্যাপার। সেটা হলো যেহেতু সেই সময় মেশিনারি বা ইঞ্জিনিয়ারিং, যেটা বললি তুই, অতটা ছিল না, সেজন্য ওই যে শ্রমটা, যে একটা কয়েনের ওইটুকু একটা জিনিস বের করে ওটার মধ্যে একটা শ্রম দিতে হবে, তো সেই শ্রমটারও তো ভ্যালু আছে। তো সেই কারণেই আমার মনে হয় কয়েনের জায়গায় হতে পারে, জাস্ট একটা অ্যাজাম্পশন। হ্যাঁ, অবশ্যই হতে পারে। এবার কুবলাই খান নোটে আসে। কুবলাই খান নোট তৈরি হলো। কুবলাই খান নোটের জন্য এবার এখানে ইম্পর্টেন্ট বোঝা যে ট্যাক্স বিষয়টা কেন ইম্পর্টেন্ট। সরকার ট্যাক্সটা নেওয়াই শুরু করলো শুধুমাত্র মুদ্রার ওপরে বা কারেন্সির ওপরে বা টাকার ওপরে তাদের কন্ট্রোলের জন্য। তার আগে কিন্তু ট্যাক্সের কোনো কনসেপ্ট নেই, কারণ রাজত্বের বেশিরভাগটা জমি রাজার নিজস্ব, সেখান থেকে যা ফসল হচ্ছে সেটা সাথে রাজার নিজস্ব। হ্যাঁ, তো তার কেন দরকার ট্যাক্সের? কি প্রয়োজন তার? সবাই তো আমার জন্য কাজ করছেই। ট্যাক্সের প্রয়োজন পড়লো মূলত কিন্তু সৈন্যদের জন্যে, যে সৈন্যরা আমার হাতে থাকবে এবং তারা তাদের ইনকামের থেকে একটা পার্ট আমাকে দেবে এবং অন্যান্য লোকেরাও দেবে, এবং এই অন্যান্য লোকেরা যেই টাকাটা দেবে আমাকে, সে টাকাটা আমি ঠিক করে দেবো যে কোন টাকা আমি নেব ট্যাক্স হিসেবে। যদি আমি সেটা ঠিক না করে দিই তাহলে সে রূপও দিতে পারে, সোনাও দিতে পারে, কিন্তু রাজা বললেন না, আমি এই টাকাটাই নেব, এই ধরনের টাকাই নেব, কাজেই ওই টাকাটার চলন বাড়লো। আচ্ছা, এখানে প্রশ্ন হলো, একটা রাজা যার কাছে অনেক ধন সম্পদ আছে, সেজন্যই সে রাজা, সে একটা প্রজাকে বললো যে তোমাদেরকে আমার কাছে অনেক টাকা আছে, তোমরা যাতে ঠিকঠাক থাকতে পারো সেজন্য আমি তোমাদেরকে কিছু টাকা ডিস্ট্রিবিউট করবো, যাতে তোমাদের একটা বিনিময়ের মাধ্যম তৈরি হয় এবং যাতে তোমরা একটা ঠিকঠাক লাইফ লিড করতে পারো, যাতে তোমাদের মধ্যে ঝামেলাটা কমে। যে এই জিনিস গল্পগুলো এগুলোই আমার যতটুকু মনে হচ্ছে আর কি পুরোটা শুনে। এবার যদি এইভাবে পুরোটা ডিস্ট্রিবিউট করে দেয়, এবার রাজার কাছে যে ধন আছে, প্রজার কাছেও সে ধনই আছে, কিন্তু রাজার ধনের পরিমাণটা অনেক বড়, তাই তো? এবার তাহলে রাজার কি দরকার এদের থেকে টাকা নেওয়ার, আবার ট্যাক্স হিসেবে টাকা নেওয়ার? বললাম মুদ্রার উপরে কন্ট্রোল, টাকার উপরে কন্ট্রোল, সেটাই প্রথম। এমনিতেই কন্ট্রোল নেই, কেন কন্ট্রোল হবে? আজকে যদি তুই দুটো আলাদা দেশের নাগরিক হই এবং আমরা দুটো একই জিনিস দিয়ে ট্রানজ্যাক্ট করতে পারি, আমি সোনা দিলাম, তুইও তার বদলে একটা জিনিস দিলি, বা আমি রূপো দিলাম, তার বদলে একটা জিনিস দিলি, তাহলে পরে আমার সরকারের তো প্রয়োজন নেই। সরকারের তো টাকার কন্ট্রোলের প্রয়োজন নেই। তাহলে সরকারের টাকার কন্ট্রোল তখনই আসবে যখন আমার টাকা এবং তোমার টাকা আলাদা হবে। আমার টাকা এবং তোমার টাকা আলাদা কেন করলো রাজা? যাতে আমি এই দেশের লয়াল থাকি, তুমি তোমার দেশের লয়াল থাকো, এবং আমি যেহেতু আমি বলছি একটা মানুষ যেহেতু মূল কাজটা হচ্ছে সৈন্য হওয়া, কাজে এই লয়ালটিটা খুব প্রয়োজন। সেই জন্য ট্যাক্সের উৎপত্তির পেছনে মূল কারণ হচ্ছে টাকার উপরে কন্ট্রোল। তার একটা রাজ্য ডিসাইড করলো আমাদের সৈন্য দরকার, এবং সৈন্যর জন্য সৈন্যের লয়্যালটি দরকার। সবচেয়ে আগে তো সৈন্য আমার জন্য লড়ে মরে যাবে, এটা লয়্যালটি। তার একটা কমন বিশ্বাস তৈরি করা দরকার এই পুরো জাতিটার মধ্যে, যারা সবাই মিলে একটা লোককে বিশ্বাস করবে না এরা আমার ইকোনমিক দায়িত্বটা এ যদি টাকাটা না ঠিক করে তাহলে আমার চলবে না, এবং আমাকে আমার যে টাকাটা ও দিচ্ছে, যে টাকাটা ধরো আমি আমার সৈন্য হিসাবে যে শ্রমটা দিচ্ছি, আমি যেই এফোর্টটা দিচ্ছি তার জন্য আমি কিছু টাকা পাচ্ছি ফ্রম দ্য গভর্নমেন্ট, লোকটা টাকাটা দিয়ে আবার বলছে তুমি আমাকে অল্প টাকা দিয়ে দাও, তাহলে তোমাদের সবার টাকা নিয়ে আসলে আমি তোমাদেরই ভালো করবো,
ওয়েলফেয়ার স্টেট। এই হলো পুরোপুরি ব্যাপারটা। এটা কিন্তু বহুদিন চলেছে, মানে আমি বলছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অবধিও এই একই কনসেপ্ট চলছে, আজকেও খানিকটা চলছে। ওয়েলফেয়ার স্টেট যেটা আমরা বলি না, যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা, জাপান একসময় সবচেয়ে বড় ওয়েলফেয়ার স্টেট ছিল। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সময় অবধি তার মূল কারণ ছিল জাপানের আর্মি সবচেয়ে বড়, এবং ওদের আর্মিটা খুব খুব ইম্পর্টেন্ট, মিলিটারি স্টেট। আর্মির লয়ালটিটা এত বেশি প্রয়োজন ছিল যে ওরা খুব বেশি ওয়েলফেয়ার করত। ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা কিন্তু যুদ্ধের থেকে এসছে, যুদ্ধ এবং টাকার কন্ট্রোলের থেকে এসছে। বাহ, এবার তার মানে আমরা একটা বেসিক আইডিয়া অফ মানি এবং কি করে হয়েছে, ট্যাক্স কি, গভর্নেন্স কি, কিভাবে গভর্নমেন্ট ইম্পর্টেন্ট টাকার জন্য, এই মোটামুটি একটা আইডিয়া পেলাম। পুরোটা পাওয়া সম্ভব না এইটুকু সময়ের মধ্যে, যতটুকু আমি পাচ্ছি ততটুকু আপনারা পান। এবার আমাকে আরেকটা কথা বল, সেটা হলো ওয়েন ব্যাংক কেম ইনটু দ্য পিকচার। কারণ সরকারের কাছে তো ক্ষমতা আছে, তার আবার অনেকগুলো লোককে ক্ষমতা দেওয়ার কি দরকার? একটা কথা বলি, শূন্য আবিষ্কার যদি ভারত না করতো তাহলে কিন্তু ব্যাংক হতো না সারা বিশ্বে। কেন বলছি? ব্যাংকিংয়ের শুরু ইটালিতে। তার আগে অবধি, মানে আমি বলছি যে পঞ্চদশ ষষ্ঠদশ শতাব্দীর আগে অবধি রোমান ক্যালকুলেশন আমরা যেটা ছোটবেলায় করেছি, এক্স আই দিয়ে 11 হয়, কারেক্ট, এক্স মানে 10, এক্স মানে 10, ভি মানে 5, এই সিস্টেমে হতো। এবার এই সিস্টেমে ক্যালকুলেশন করাটা একটা মুখস্থ বিদ্যা। কারেক্ট। স্বাভাবিকভাবে শূন্য আবিষ্কার না হলে পরে কিন্তু এগোতো না। এই শূন্যটা ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছে, সেখান থেকে আরবে গেছে, সেখান থেকে সেটা ইটালিতে গিয়ে পৌঁছয় ফিব্রোনাচির কাছে। যেই ফিব্রোনাচির নাম্বার নিয়ে আমরা খুব কথা বলি না, যে ন্যাচারাল রেশিও ইত্যাদির কথা বলি, ফিব্রোনাচির ওই জিনিসটা নিয়ে কথা হয়। কিন্তু যেটা নিয়ে কথা হয় না সেটা হচ্ছে ওনার যে অ্যাবাসি বলে যে বইটা লিখেছিলেন উনি, সেখানে কিন্তু এই ইন্দো আরবিক নিউমেরিক্যালসটা উনি প্রথম ইউরোপে ইন্ট্রোডিউস করলেন। এটা হওয়াতে ক্যালকুলেশন খুব সহজ হয়ে গেল। আচ্ছা, এবার সেটা এমন একটা সময়, যে সময় কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাইরে যাওয়া আরম্ভ করলো মার্চেন্টরা, মানে জাহাজে করে কোথাও স্লেভ নিতে যাচ্ছে, কোথাও ব্যবসা করতে, কোথাও মশলা কিনতে যাচ্ছে ইত্যাদি। এদের তো লোনের প্রয়োজন, এটা যে যাবে এদের তো টাকার প্রয়োজন। এই টাকাটা কে দেবে? কারণ এটা একটা রিস্কি বিজনেস। কারণ সেই সময় প্রচুর জাহাজ ঝড়ে বা ইত্যাদি কারণে, বা জলদস্যু অনেক ছিল, তারা মানে প্রচুর জাহাজ ফিরতো না। কাজে এটা রিস্কি ইনভেস্টমেন্ট। ফিরলে পরে প্রচুর কিছু নিয়ে ফিরবে। হ্যাঁ, মানে তোর ইয়ে থেকেই বলিস, মানে যে বলিস না তোরা যে 3টে সিনেমা করলে পরে একটা হিট হয়, ওখানে তখন ওটা 10:1 রেশিও। 10টা জাহাজ বেরোলে পরে একটা হয়তো ফিরে এলো, কিন্তু সে 10টার কম্পেনসেশন দিতে হবে। কিন্তু এবার সব মার্চেন্টের তো সেই টাকাটা লাগবে। সেই জন্য ফ্লোরেন্সে প্রথম তৈরি শুরু হলো। জিউস মানে ইহুদিরা তখন ফ্লোরেন্সে তারা ঘেটোতে থাকতো, কারণ যেহেতু তারা ইহুদি, তাদেরকে মূল শহরে থাকতে দেওয়া হতো না। তারা একটা ঘেটোর মানে একটু বলো। ঘেটো মূলত একটা ওয়ার্ল্ড প্লেস এরিয়া, যার মধ্যে একটা জাতিকে রাখা হয়, যেটা আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার আবার জিউসদেরকে ঘেটোতে ঢুকিয়ে দিয়েছিলেন। তো ফ্লোরেন্সে কিন্তু সেটা ছিল, মানে 14, 15 সেঞ্চুরি, 16 সেঞ্চুরিতে ওটাই ছিল। কেন রাখতো ইহুদেরকে? সে ঘেটোর বাইরে তারা বেঞ্চি নিয়ে বসতেন, বেঞ্চি এবং তাবুলে মানে টেবিল, তার পেছনে বেঞ্চি নিয়ে তারা সব লাইন করে বসতেন। এবং এই মার্চেন্টরা তাদের কাছে আসতেন, মানে ব্যবসায়ীরা আসতেন, যে আমি যাব শিপ নিয়ে, এবার আমাকে টাকা দাও। তারা তাদেরকে লোন দিতেন। এই হচ্ছে ব্যাংকিংয়ের শুরু। বেঞ্চি কথাটার থেকেই ব্যাংক এসছে। আচ্ছা, বেঞ্চি কথাটা থেকে ব্যাংক এসছে, এবং এই মার্চেন্টদের শুরু হয়। আরেকটা ইন্টারেস্টিং এখানে একটা অ্যানেকডোটাল কথা, যে আমরা চেক তো খুব ব্যবহার করি। চেক শব্দটার উৎপত্তি কোথায় জানো? কি মনে হয়? চেক তো ব্যাংকিংয়ের একটা বিষয়, তাহলে ইউরোপে উৎপত্তি হওয়ার কথা। হ্যাঁ, চেকের উৎপত্তি আরবে, সাক বলতো ওরা। আচ্ছা, অর্থাৎ ওরা যখন পাঠাতো জিনিসপত্র, মার্চেন্ট মানে বড় বড় ব্যবসা কিন্তু কখনো ক্যাশে হয় না, সেগুলো সবসময় লোন বা একটা প্রমিসারি নোট এগুলোতে হয়। তারা যে কাগজে লিখে দিত সেটাকে সাক বলতো, সেই সাকের থেকে চেক। হ্যাঁ, তো নামের এরকম অনেকই আছে, যেমন ক্যাশ কথাটা কিছু লোক বলেন মিডল ফ্রেঞ্চ থেকে এসছে, কিন্তু একটা এটাও আছে যে তামিল কাসু শব্দের থেকে ক্যাশ এসছে। তামিলের স্মল চেঞ্জকে কাসু বলা হতো। তো আমাদের মানে শুধু টাকার বিভিন্ন জিনিসের নাম দেখলে পরে আমরা বুঝতে পারি যে কতটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড ছিল আগে।
তো যা হোক, এই ফ্লোরেন্সে প্রথম ব্যাংকো রোসোর গেটোর সামনে বসে বসে বেঞ্চিতে এরা সমস্ত শুরু করলেন করা। এর মধ্যে বেশিরভাগ কিন্তু খুব মুশকিলে পড়তেন, কারণ টাকা ডুবে যেত। মানে এরা তখন প্রাইভেট ফিন্যান্সার। শাইলকের যে আমরা শেক্সপিয়ারে, সেটা এখান থেকেই এসছে। সেটা ওই ফ্লোরেন্সের একটা গল্প, প্রিকোপন বলে একটা সেই সময়কার গল্প, তার আদলেই কিন্তু শাইলকের গল্প বানিয়েছিল। এবং এদেরকে খুব খারাপভাবে দেখা হতো, কারণ এরা লোন নিতেন, যেটা কিনা খ্রিস্ট ধর্মে এবং পরবর্তী ইসলামেও খুব হারাম বলে মানা হয়েছে, যে লোন দিয়ে। কারণ তারা খুব অবভিয়াসলি তাদের অনেক টাকা লেগে রয়েছে বলে তারা অনেক রকম হাতকান্ডা যেটাকে বলে সেগুলো করতেন আর কি। তো সেটা শুরু করলেন। এটাকে প্রথম অর্গানাইজড করে জিওভানি মেডিসি বলে একজন ভদ্রলোক, যেটাকে আমরা মেডিসি ফ্যামিলি বলি। রাইট, মেডিসি ফ্যামিলির নাম তো শুনেছি। ব্যাংকিং এর শুরু মেডিসি ফ্যামিলি থেকে বলে আমরা শুনেছি। সেই মেডিসি ফ্যামিলিটার ইতিহাসটা হচ্ছে, তারা গুন্ডা ছিলেন মূলত। মানে জিওভানি মেডিসির আগের জেনারেশনেই প্রায় 3 জনের ফাঁসি হয়েছিল খুন করার দায়। মাফিয়া ছিলেন তারা, কারণ ওই বলটা ফিজিক্যাল ওই ফোর্সটা না হলে পরে লোন সিস্টেম চালানো যায় না। তো সেই জিওভানি মেডিসি কিন্তু উনি মাফিয়ার শুধু কাজকর্ম থেকে বেরিয়ে এসে উনি টাকার দেয়াটা ব্যবসা তৈরি করলেন, বহু জায়গায় ব্রাঞ্চ বানালেন, যাতে কি হলো যে আমার এক জায়গায় যদি টাকা ডুবে যায় আরেক জায়গা থেকে আমি টাকা পেয়ে যাব। এই করে করে প্রথম মেডিসি ফ্যামিলি ব্যাংক বানায় এবং প্রচুর বড় লোক হয়ে যায়। ফ্লোরেন্স শহরে আজকেও গেলে পরে দেখা যায় যে বড় বড় যেগুলো পিৎজারিয়া মানে এগুলো আছে, প্যালেসগুলো রয়েছে ওদের, বা চার্চগুলো রয়েছে, ফ্রেস্কো, এগুলোর সঙ্গে মাইকেলেঞ্জেলোর বেশিরভাগ সৃষ্টি পেছনে পৃষ্ঠপোষকতা মেডিসি ফ্যামিলির। গিফট অফ দ্য ম্যাজাই বলে যে আমরা 3জন ম্যাজাইকে দেখতে পাই, অনেকে বলেন যে ওটা 3টা মেডিসির মুখের আদলে বানানো। হ্যাঁ, 3 জন পোপ হন মেডিসি ফ্যামিলির থেকে পরবর্তীতে। এতটা পাওয়ারফুল, মানে টাকা একজনকে ধার্মিক প্রতিষ্ঠানের টপ অব্দি পৌঁছে দিয়েছে, পাঠিয়ে দিই। শুধু ধার্মিক প্রতিষ্ঠানে, সে সময় তো ধর্ম এবং রাষ্ট্র খুব কাছাকাছি, এখনও থাকে হয়তো অনেক সময়। তো ধর্ম রাষ্ট্রের কাছাকাছি পোপ বানিয়েছেন, রানী বানিয়েছেন। ফ্রান্সের রানী হচ্ছে মেডিসি ফ্যামিলির একজন। হ্যাঁ, তো তারা সবসময় খুব পাওয়ারফুল হয়ে যায় এবং এই কারণেই মেডিসি ফ্যামিলিকে একটা সময় ধীরে ধীরে ফ্লোরেন্সের সরকার থেকে তাদেরকে ব্যান করে দেওয়া হয়, কারণ তারা এতটা পাওয়ারফুল হয়ে যাচ্ছেন, তারা সরকারের থেকে বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে মেডিসি ফ্যামিলি। তার মানে টাকা আর পাওয়ার, মানি অ্যান্ড পাওয়ার, এই দুটোর মানে ঠিক সেই সময় থেকেই মোটামুটি মানে প্যারালাল জায়গায় চলে এসছে এবং একটা ব্যাংকিং সিস্টেম শুরু হলো। তার থেকে একটা ফ্যামিলি, ব্যাংকিং না, প্রাইভেট ফিনান্সিং সিস্টেম শুরু হলো। সেখান থেকে একটা ফ্যামিলি ডিসাইড করলো যে আমরা অনেককে দেবো যাতে আমাদের রিস্কটা কমে, মানে কোথাও থেকে বেশি পেয়ে যাবো, কোথাও থেকে একটু লস হবে, এই করে পুরো একটা ব্যবসায়িক জায়গায় পৌঁছালো এবং সেটা এমন একটা পাওয়ার পজিশনে চলে গেল যেখানে তারা মোটামুটি আর কি রানি ফানি হয়ে গেল। কেন আমাদের ভারতবর্ষে যদি দেখো যে সিরাজউদ্দৌলাকে হারানোর পেছনে সবচেয়ে বড় কারণ আমাদের সিরাজউদ্দৌলার ব্যাংকার জগৎ শেঠ। আচ্ছা, জগৎ শেঠ হচ্ছে, জগৎ শেঠ একটা টাইটেল। জগৎ শেঠ, মানিকচাঁদ, এগুলো হচ্ছে তাদের আসল নাম। জগৎ শেঠ টাইটেলটা খুব সম্ভবত অরঙ্গজেব দিয়েছিলেন এদেরকে, কারণ এরাও কিন্তু সারা ভারতে, ভারতবর্ষ কিন্তু একটা মহাদেশের মতো বড়, সে সময় যেহেতু যোগাযোগ ব্যবস্থা আরও খারাপ ছিল, আরও মুশকিল ছিল। এই জগৎ শেঠরা সারা ভারতবর্ষে, মূলত দিল্লি, বাংলায়, গুজরাট, রাজস্থান, এই সমস্ত জায়গায় ব্যাংকিংয়ের নেটওয়ার্ক এদের ছড়িয়েছিল, প্রায় মেডিসি ফ্যামিলির মতো। হ্যাঁ, তো তারা এতটা বেশি ব্যাংকিংয়ের এতটা বড় লোক ছিলেন, এত সম্পদ ছিল তাদের, এবং যে তাদেরকে খুশি হয়ে অরঙ্গজেব এবং তারপরে শাহ আলম এরা সমস্ত এরা জগৎ শেঠ উপাধি দিয়েছেন, যে সারা পৃথিবীর ব্যাংকার। সে সময় নগর শেঠ হতো, জগৎ শেঠ শুধু এক না, নগর শেঠ বলেও সেখানে দেওয়া, যদি একটা শহরের ব্যাংকার, তেমনি এরা জগৎ শেঠ, মানে সারা পৃথিবীর ব্যাংকার। দে আর অলসো প্রাইভেট ফিনান্সিয়ার্স, বাট ওরা একটু অর্গানাইজ যেহেতু পুরো বিষয়টাতে হয়ে গেছিল, সেই জন্য তুই ইউ আর টকিং অ্যাবাউট ব্যাংকস, মানে তাদেরকে ব্যাংক হিসেবে বলছিস, তাই তো? ব্যাংকটা প্রাইভেট ফিনান্সিয়ার থেকেই এসছে, অনেকগুলো প্রাইভেট ফিনান্সিয়ার এক হয়ে ব্যাংক হয়ে গেছে, আর কিছু হয়নি, ওর মধ্যে আর কোনো ইনোভেশন আসেনি। তার মানে ব্যাংকিং শুরু হয়েছে লোন দেওয়ার জন্য, তাই তো? ব্যাংকিং শুরু হয়েছে লোন দেওয়ার জন্য। আরেকটা জিনিস হয়েছে যেটা আমি জগৎ শেঠকে ইম্পর্টেন্ট বলছি এই কারণে, যে বিল অফ এক্সচেঞ্জ, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো, হাওয়ালা। হাওয়ালার তো কিছুই না, এক জায়গা থেকে টাকা আরেক জায়গায় পাঠানো সহজে, আমাকে যেতে হবে না, কিন্তু টাকাটা পৌঁছে যাবে। জগৎ শেঠের মূল ব্যবসাটা ছিল হাওয়ালার, এবং লোন দিতেন তারা। এতটা পাওয়ারফুল ছিলেন যে মিন্ট, মানে
ছাপাখানা যেটা সিরাজউদ্দৌলার বা তার আগে বাংলার নবাবের যে ছাপাখানা, সেটা জাগাত সেটের কম্পাউন্ডের মধ্যে ছাপাখানাটা ছিল। অর্থাৎ জাগাত সেট ঠিক করতেন কত টাকা ছাপা হবে কি হবে না। ব্রিটিশরা যখন আসেন ইন্ডিয়াতে, মানে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেশ কিছু লোক লিখেছেন তাদের মেমোয়ারে যে জাগাত সেটের সম্পত্তি এত বেশি যে ইংল্যান্ডের বা লন্ডনের সমস্ত ব্যাংককে এক করলেও এত সম্পত্তি হবে না। এত এবং তারা এতটা পাওয়ারফুল ছিলেন যে কোন জাহাজ ঢুকবে না হুগলি নদী দিয়ে, সেটা জাগাত সেটের সম্মতি ছাড়া বাংলার নবাব কিন্তু সেটাকে অ্যালাউ করতেন না। মানে ব্রিটিশরা মূলত জাগাত সেটের থ্রুতেই নবাবের কাছে পৌঁছাতে পারতেন, তাছাড়া পৌঁছাতে পারতেন না কখনো। মানে এই যে এতদিনের আমাদের এই পৃথিবীর মানে এই দেশের ইতিহাস অফ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঔপনিবেশিকতা, মানে এই পুরো কলোনিয়ালিজমটা, এই পুরোটা বলছিস তার মানে জগৎ শেঠ যদি না চাইতো নাও হতে পারতো। জাগাত সেটের সাথে সিরাজউদ্দৌলার একটা ঝামেলা তৈরি হয়। তার আগে মুর্শিদ কুলি খাঁ এবং এদের সাথে ভালো সম্পর্ক ছিল এদের। সিরাজউদ্দৌলার সাথে ঝামেলাটা শুরু হয়, সিরাজউদ্দৌলা 5 লক্ষ টাকা চান লোন হিসেবে একটা যুদ্ধ করার জন্য। মানে আমরা সিরাজউদ্দৌলাকে অনেক শ্রদ্ধাভক্তি অনেকে করেন, কিন্তু এটাও বলা হয় যে তিনি খুব ওয়ার মঙ্গারিং একজন রাজা ছিলেন, একটু রগচটা ইত্যাদি বলতেন, মানে অনেক রকম আছে। কিন্তু উনি যুদ্ধের জন্য 5 লাখ টাকা চেয়েছিলেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যেটা জাগাত সেট তখন দেন না ওনাকে। যখন দেন না তখন সম্পর্কটাতে চিড় ধরতে শুরু করে। এই সম্পর্কটাতে চিড় ধরার পরের থেকে ব্যাপারটা খারাপ হতে হতে তখন জাগাত সেট একটা জায়গায় এসে বলেন যে খুব বাজে খরচ করে ফেলছে, এর দ্বারা দেশ চলবে না, রাজ্য চলবে না, আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় কথা। কাজেই এখন আমার মনে হয় ব্রিটিশদেরকে সাহায্য করা দরকার। ব্রিটিশরা যদি মানে জাগাত সেট যদি রবার্ট ক্লাইভকে সাহায্য অর্থাৎ অর্থ সাহায্য না করতেন তাহলে কিন্তু রবার্ট ক্লাইভ জিততে পারতেন না। কারণ সেই সময় অবধি মূলত সৈন্যরা কিন্তু মার্সেনারিজ। ব্রিটিশরা নিজস্ব সৈন্য রাখতেন না, নিজেরা টাকা নিতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লড়াই করার জন্য টাকা নিত, জাগাত সেট সেই টাকাটা দিয়েছিল তাদেরকে। আচ্ছা, তো সেই টাকা দিয়ে তারা লড়াই করে যেতে। তারপরে এর মীর কাসিমের সাথে, মানে মির্জাফরের পরে জামাই মীর কাসিম, তার সাথে একটা ঝামেলা হয় জাগাত সেটের। আবার দুজন লাস্ট জাগাত সেটকে তারা মেরে ফেলেন, একটা কুয়োর মধ্যে পাটনাতে ডুবিয়ে মেরে ফেলেন, ওই টাকা নিয়ে ঝামেলা। কিন্তু একটা সময় যে তারা সাংঘাতিক পাওয়ারফুল ছিলেন এটা নিয়ে কোনো সম্ভব নেই। প্রাইভেট ফিনান্সিয়াল সিস্টেম বুঝলাম, তার সঙ্গে ব্যাংকিংয়ের বেসিকটা বুঝলাম, এবং একটা জিনিস আমার পরে জানার কথা ইচ্ছা আছে, সেটা পয়েন্ট তুলে রেখেছি, সেটা হলো হাওয়ালা। কিন্তু তারপর এই যে ব্যাংকিংটা সারা পৃথিবী জুড়ে, তখন ব্যাংক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, এই ব্যাপারটা কী করে হলো? ব্যাংকিংয়ের 3টে মূল বিষয় দিয়ে ব্যাংক হয়েছে। একটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, একটা হচ্ছে হাওয়ালা বা মানি ট্রান্সফার, আর একটা হচ্ছে লোন। এই 3টে মূল ধরনের প্রোডাক্ট দিয়ে হয়েছে। বিল অফ এক্সচেঞ্জটা কি? বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে, ধরা যাক আমি চাষি, তুই আমার মহাজন, এবার তুই আমাকে, যেটাকে আমরা দাদন বলতাম, দাদন দিলি যে আমি তোমার থেকে কিনে নেব তোমার ধান হলে পরে। ভালো কথা, তুমি 100 টাকা আমার সমস্ত ধান কিনে নেবে, কিন্তু আমার তো চাষ করতে টাকা লাগবে বাপু, 50 টাকা তো আমার লাগবে। তো তুমি আমাকে বললে যে আপনি যে 100 টাকা দেবেন এটা লিখে দিন, ঠিক আছে? তো লিখে দিলে মহাজন হিসেবে। আমি এই নোটটা নিয়ে আরেকজনের কাছে গিয়ে বললাম, দেখো 6 মাস পরে আমার তো ধান উঠবে, আমাকে 100 টাকা দেবে কিন্তু তার বদলে। তো সে দেখলো, সে বলতো এখন কি চাই? সার চাই। তো ঠিক আছে, 50 টাকার তুমি সার নিয়ে নাও বা বীজ নিয়ে নাও। এটাকে বলে বিল অফ এক্সচেঞ্জ বা লেটার অফ ক্রেডিট। এবার মেডিসি ফ্যামিলি বলছিলাম, মেডিসি ফ্যামিলির মূল ব্যবসাটা ছিল বিল অফ এক্সচেঞ্জের এবং লোনের। লোনটা আমরা মোটামুটি বুঝে গেছি যে লোনটা কি। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মানি ট্রান্সফার, হাওয়ালা। হাওয়ালাটা ইন্ডিয়ান শব্দ, কিন্তু মানি ট্রান্সফারটা ছিলই। ধরা যাক একজন রাজা বিভিন্ন দেশে যুদ্ধ করছেন, তো সেই যুদ্ধটা করবার জন্য তো তার মানে সমস্ত জায়গায় টাকা পৌঁছে দিতে হবে। সৈন্যদের খাবার আছে, সৈন্যদের পারিশ্রমিক আছে, খাবার আছে, থাকার জায়গার ব্যবস্থা আছে, অনেক কিছুই আছে, ঘোড়া আছে। হ্যাঁ, তো এই টাকাটা পৌঁছবে কি করে? রাজা তো নিজে গিয়ে দিয়ে আসতে পারবেন। তো এই ব্যাংকরা বলেন আমার তো ব্রাঞ্চ আছে ওখানেও, আপনি আমাকে এখানে টাকাটা জমা দিন, আমি আপনাকে ওখানে 100 টাকা বুঝে দিয়ে দেবো। এটাই হাওয়ালা। হাওয়ালার বেসিক কনসেপ্ট হচ্ছে ওরা নিজেদের মধ্যে ট্রানজাকশন করছে কি করে আমার জানার দরকার নেই। আমার 2টো ব্রাঞ্চ আছে, আমার একটা ব্রাঞ্চ কলকাতায়, একটা ব্রাঞ্চ বম্বেতে। আমাকে কলকাতা থেকে বম্বেতে, এবার আমার আছে,
তোর ধর কলকাতা থেকে বম্বেতে টাকা পাঠাতে হবে, তুই আমায় এসে বললি যে প্রেমাশিস এই 100 টাকা নে, আমার বম্বেতে একজন এসে নিয়ে যাবে তোর ব্রাঞ্চের থেকে। আমি বললাম ঠিক আছে 100 টাকা দে, আমি 2 টাকা কাটবো, ওখানে 98 টাকা পেয়ে যাবে তোর বন্ধু। আচ্ছা, এটা হলো হাওয়ালা, এটা হচ্ছে হাওয়ালা বা মানি ট্রান্সফার। হ্যাঁ, এই ব্যবসাটা মূলত কিন্তু বন্ডের মূলত ব্যবসা ছিল, কিন্তু রথস্চাইল্ডের নাম শুনেছি, তারাও কিন্তু যুদ্ধের সময় মানে নেপোলিয়নের যুদ্ধের সময় এই কাজটাই করতেন। জাগাত সেট এটার জন্যই জাগাত সেট হয়েছিলেন যে সিরাজউদ্দৌলার বা মুর্শিদ কুলি খাঁ বা এদের যে টাকাটা বাংলা থেকে ট্যাক্স কালেকশনটা দিল্লিতে কি করে পাঠানো হবে, বা দিল্লি থেকে লখনৌ থেকে করে পাঠানো হবে, এটা সব জাগাত সেটের নেটওয়ার্কে হয়। কারণ সে সময় তো খুব মুশকিল, রাস্তা দিয়ে যাওয়া, কেউ লুট করে নেবে, ঠগি ফগি ইত্যাদি। তো এই 3টে মূলত ব্যবসা। এবার যখন ওই মানে জাহাজে করে সমস্ত বাইরে যাওয়া শুরু হলো, তখন এইগুলোর প্রয়োজনীয়তা আরও বাড়লো। যুদ্ধ এবং হয়েই যাচ্ছে, কারণ কে সমস্ত পৃথিবীর রাজা হবে এটা নিয়ে স্পেন, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইটালি এরা সব লড়াই করে চলছে। কাজে এই সমস্ত জিনিসের প্রচুর প্রয়োজন পড়ছে। সে সময় ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে আলাদা করে বলছি, ব্যাঙ্ক অফ আমস্টারডাম তখন আরব থেকে ওই চেকের কনসেপ্টটা নিয়ে এসে চেক চালু করে দিয়েছে। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের রাজা 1.2 মিলিয়ন অর্থাৎ 12 লক্ষ শিলিং ধার নিলেন, নিয়ে তারপরে আর ফেরাতে পারলেন না। তার বদলে বললেন যে তার বদলে তুমি আমার হয়ে টাকা ইস্যু করতে পারো। এই ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কাছে সারা ইংল্যান্ডে টাকা ইস্যু করার অর্থাৎ শিলিং এবং পাউন্ড ইস্যু করার ক্ষমতা জন্মালো। সেই থেকে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এতটা বড় হয়ে গেল। সেই 1.2 মিলিয়ন যদি কোনোভাবে মিটিয়ে দিতে পারতেন ইংল্যান্ডের রাজা, তাহলে কিন্তু আর ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং টাকা বা ব্যাংকের এই যে ব্যবসাটা সেটা হয় না। আজকে ব্যাংকের ভূমিকা আজকের দিনে এসে টাকা, এইগুলো ব্যবসা তো আছেই, তার সাথে টাকা তৈরি করার কাজটাও ব্যাংক করে। তার মানে এই 1.2 মিলিয়ন ডলার না শিলিং, হ্যাঁ মানে সেই 1.2 মিলিয়ন পাউন্ড একক, মানে হোয়াট এভার দ্য এই পুরো টাকাটা হলো দ্য বেসিস অফ, মানে কি বলবো, দ্য কনসেপ্ট অফ স্টার্টিং এ সেন্ট্রাল ব্যাংক, যেটা রাজা বা গভর্নমেন্টের আন্ডারে আছে। অ্যান্ড তার মানে ইংল্যান্ডের রাজা যদি স্টেট হয় তাহলে দিস ইজ রিজার্ভ ব্যাংক, রাইট? এক্স্যাক্টলি। এবার এই যে 1.2 মিলিয়নটা প্রথম মূলধন সেন্ট্রাল ব্যাংকের। ব্যাংকিং সিস্টেমে যখনই টাকাটা ঢোকে এবং সেটা মানুষের ট্রানজাকশনের জন্য খুলে যায়, সেভিংস করতে পারবে, লোন করতে পারবে, তখন সে টাকাটা বাড়তে থাকে। 100 টাকা বলা হয় মোটামুটি 300 টাকায় বা 271 টাকায় পরিণত হয়। এটা কিভাবে পরিণত হয়? ইন্টারেস্টিং কনসেপ্ট। টাকা তৈরি হয় কি করে আমাদের সিস্টেমে? এই যে আমরা বলছি আজকে আমাদের জিডিপি এত, কালকে এত, ভারতবর্ষ 3 ট্রিলিয়ন 5 ট্রিলিয়ন হয়ে যাবে, টাকাটা বাড়ছে কি করে? ঠিক। মূল কনসেপ্টটা হচ্ছে যে ধরা যাক তোর কাছে 100 টাকা আছে, তুই একটা ব্যাংকে জমা করলি, ব্যাংকের কাছে 100 টাকা, ওই ব্যাংকটা নিয়ে কি করবে? তুই তো জানিস তোর 100 টাকা আছেই ওখানে, ব্যাংক তো ওই 100 টাকাটা কিছু করতে হবে, লোন দেবে সেই 100 টাকা থেকে। লোনটা কোথায় দেবে? আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, ধর আমাকে দেবে, তো ওই 100 টাকাটা ওইখান থেকে তুলে নিয়ে আমার অ্যাকাউন্টে দিল। অর্থাৎ একই সময় তোর অ্যাকাউন্টেও 100 টাকা, আমার অ্যাকাউন্টেও 100 টাকা। রাইট। এবার আমি ওই টাকাটা তুলে নিলাম, নিয়ে গিয়ে আমি আরেকটা ব্যাংকে জমা করলাম, তখন সেও আবার লোন দিল, ধরো যাক তৃতীয় কাউকে, এই যে আমাদের ক্যামেরা যে করছে তাকে। তাহলে তোমার অ্যাকাউন্টেও 100 টাকা, আমার অ্যাকাউন্টেও 100 টাকা, ওর অ্যাকাউন্টেও 100 টাকা। আচ্ছা, শুরুটা কিন্তু 100 টাকা থেকে হয়েছিল। রাইট। এটা হচ্ছে ব্যাংকিং এর মূল বিষয় এবং টাকা সার্কুলেশনের মানে 300 টাকা তো নেই অ্যাকচুয়ালি, আছে তো 100 টাকা। এটা হচ্ছে প্রথমে যে আমরা শুরু করেছিলাম, বিশ্বাসটা মূল। এই ব্যাংকিং ব্যবস্থাটা চলছে একটাই বিশ্বাসের উপরে নির্ভর করে। একসাথে এই 3টে লোক কখনো 100 টাকা চাইতে আসবে না, কারণ যদি তাহলে ব্যাংক ফেল করবে, যেটা একসময় হতো। হ্যাঁ, এটা ব্যাংকিং স্ট্রাকচারের, এটা কিন্তু ব্যাংকের কোনো ম্যানেজমেন্টের ভুল নয়। ব্যাংকিংটা তৈরি হয়েছে এমনভাবে, কনসেপ্টটাই তাই যে একসাথে সব লোক টাকা চাইতে আসবে না আমার কাছে। তো সেই জন্যে ওই টাকাটা রোল হতে থাকবে, মার্কেটে রোল হবে, এভাবে তৈরি হবে। এবার ভবিষ্যতে দেখা গেল এখানে ফ্র্যাকশনাল রিজার্ভের একটা কনসেপ্ট আছে, সেটা পরে আসছি। সরকার আবার ওই ব্যাংক অফ ইংল্যান্ডে ফিরি। ব্যাংক অফ ইংল্যান্ড দেখলো যে আচ্ছা ঠিক আছে, এটা তো বাড়বে এভাবেই টাকা, কিন্তু তার বদলে যদি সবাই টাকা চাইতে আসে তাহলে পরে তো মুশকিলে পড়ে যাবে, তো ইকোনমি ধসে পড়বে। তাহলে যতটা টাকা মার্কেটে আছে তার সমপরিমাণ টাকা সোনা হিসেবে থাকা উচিত ব্যাংকের কাছে, রিজার্ভ ব্যাংকের কাছে।
বা ব্যাংক অফ ইংল্যান্ডের কাছে। মানে মার্কেটে যত টাকা আমার এই মুহূর্তে ছড়ানো আছে ততটা টাকার ততটা পরিমাণ সোনা আমার কাছে থাকা উচিত। এটা রূপো হওয়ার কথা ছিল, আইজ্যাক নিউটনের একটা ভুলের কারণে ওটা সোনা হয়ে যায়। মানে রূপোর স্ট্যান্ডার্ড ছিল আগে, সিলভার স্ট্যান্ডার্ড। আইজ্যাক নিউটন ব্যাংক অফ ইংল্যান্ডের চেয়ারম্যান ছিলেন এবং তিনি মাপে কিছু একটা ভুল করেন, মানে পরিমাপে একটা ভুল করেন বা ইনোভেশন করেন, সেটা মানে আইজ্যাক নিউটন ভুল করেছেন তো বলা যায় না। সমস্ত ইতিহাস বই বলেন যে উনি একটা কিছু ইনোভেট করেন যার জন্য এটা খুব মুশকিল হয়ে যায়, তখন সেটা সোনাতে কনভার্ট করে দেওয়া হয়, যে সিলভারে আর করা যাচ্ছে না। তো এটা একটা ডিস্ট্র্যাক্টেড হলাম আমরা একটু, কিন্তু ইন্টারেস্টিং গল্প। এবার এই সোনা দিয়ে চলতে থাকলো। তারপর প্রচুর অর্থনীতিবিদরা এসে বলেন না যে এটাতে তো মার্কেটে টাকা বাড়ছে না, যে কারণে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অবধি আমরা কিন্তু বিরাট, সারা পৃথিবী বিরাট একটা বড়লোক হয়নি, মোটামুটি এক ধরনের ব্যবস্থাই ছিল। ঠিক। তারপর ধীরে ধীরে 1930-এর ডিপ্রেশন, গ্রেট ডিপ্রেশন আসে ইউরোপ এবং আমেরিকায়। তারপর থেকে ধীরে ধীরে এই গোল্ড স্ট্যান্ডার্ডটাকে সরানো শুরু হয়ে যায়, যে না সবাই তো টাকা চাইতে আসবে না, তাহলে পরে আমরা এই গোল্ড স্ট্যান্ডার্ডটা রাখছি কেন। এই করে করে গোল্ড স্ট্যান্ডার্ডটা সরাতে 1971-এ রিচার্ড নিক্সন, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি সম্পূর্ণভাবে সরিয়ে দেন। আজকে কিন্তু টাকারটা পুরোপুরি বিশ্বাসের উপরে চলছে সমস্ত দেশে, কোথাও গোল্ড স্ট্যান্ডার্ড নেই। অর্থাৎ সব মানুষ যদি একসাথে টাকা চাইতে যান, তুমি আমি সবাই যদি একসাথে রিজার্ভ ব্যাংকের কাছে টাকা চাইতে যান, খুব তো প্রমিস করেছিলে 100 টাকা বুঝিয়ে দেবে, দাও বুঝিয়ে, তাদের কাছে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, তার মানে এই যে সাধারণ মানুষ, আমি অ্যাজ এ সাধারণ মানুষ, আমি যতটুকু যা পড়াশোনা করেছি সেইটুকুতে আমার মাথায় এইটা তো আমি জানতাম না, মানে জানতাম না বলতে এই আইডিয়াটা ছিল না যে তুই আর এই পৃথিবীর সবাই বা এই ইন্ডিয়ার একটা দেশের সবাই বা একটা শহরের সবাই যদি একটা পার্টিকুলার ব্রাঞ্চে গিয়ে বলি আমাদের টাকা দাও, তারা ব্যাংক ফেল করে দেবে। রিসেন্টলি ব্যাংক নিয়ে বেশ কিছু গল্প শোনাচ্ছে। ইয়েস ব্যাংকের একটা বড় প্রবলেম নাকি, তারা মানে তাদের নেই, আরও 2-1টা ব্যাংক নিয়ে এইসব শুনলাম, একটা ব্যাংক বন্ধ হয়ে গেল মাঝখানে। এই পুরো ব্যাপারটার কি কারণ এটাই? গোল্ডেন ট্রাস্ট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকেও ঘটনা ঘটেছে। শুধুমাত্র ব্যাংক, গোল্ডেন ট্রাস্ট ব্যাংক কি যেটা বন্ধ হচ্ছে? হ্যাঁ, যেটা বন্ধ হয়ে গেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য এরকম একটা মাঝে মাঝে এরকম গুজব ছড়ায়। এই যে আমি একটা কথাটা বলছি, এর থেকেও গুজব ছড়াতে পারে যে আপনারা সবাই মিলে যদি রিজার্ভ ব্যাংকের কাছে চাইতে যান তাহলে পরে সে কিন্তু টাকা দিতে পারবে না, এ থেকেও গুজব ছড়াতে পারে। যদি সবাই মিলে চাইতে যায় ব্যাংকের কাছে টাকা, তাহলে মানে বেসিক অ্যাজাম্পশনটাই হচ্ছে সবাই চাইতে আসবে না। কেন আসবে সবাই মিলে একসাথে টাকা ওঠাতে? ঠিক, সবার অত টাকার দরকার কি পড়বে একসাথে? সবার 100 টাকার প্রয়োজন পড়বে কোথা থেকে? কারণ অর্ধেকের বেশি লোককে তো আমি লোন দিয়ে রেখেছি। সবাই যদি যায় তাহলে পরে সেই টাকাটা আমার কাছে নেই, এবং তখন এটা অসুবিধার সৃষ্টি করে। অসুবিধার সৃষ্টি দুরকমভাবে হয়। এক হচ্ছে যে টাকাটা আমার কাছে নেই, দ্বিতীয় হচ্ছে আমি যে লোনগুলো দিয়ে রেখেছি তার বদলে সেই লোনগুলোর একটা বড় শতাংশ তো লোনটা ফেরত আসছে না। যে 100-র বদলে আমি 100 লোন দিয়েছি, সেই 100টা হয়তো 50 হয়ে ফেরত আসছে, তাহলেও প্রবলেম। ইয়েস ব্যাংকের ক্ষেত্রে প্রবলেমটা অনেকটা সেরকম। বেশিরভাগ এনপিএল এর প্রবলেম নিয়ে যেটা কথা হয় সেটা হচ্ছে এই প্রবলেম। এবার বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক এখন যেটা করেছে, এখন যেভাবে টাকার সৃষ্টিটা হয় বা ম্যানেজ করেন তারা, যেটাকে ডিপোজিট ইন্স্যুরেন্স করে, যেটাকে ফ্র্যাকশনাল রিজার্ভ বলি। অর্থাৎ এই যে তুই 100 টাকা জমা করলি, ওই 100 টাকাটাই ব্যাংক আগে কাউকে লোন দিতে পারবে না। ওই 100 টাকার মধ্যে একটা পরিমাণ রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। আচ্ছা, আরেকটা এইটা থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো এই যে ব্যাংক লোককে টাকা দেয়, ব্যাংক লোকের কাছ থেকে ইন্টারেস্ট নেয়। টাকাটা দিলাম, তুমি আমাকে বেশি টাকা দেবে, তোমার এই মুহূর্তে দরকার, আমি দিয়ে দিচ্ছি, তুমি আমাকে পরে বেশি টাকা দেবে। উল্টোটাও তো হয় যে আমি ব্যাংকে টাকা রাখলাম, ব্যাংক আমাকে ইন্টারেস্ট দেবে। এই দুটো কি এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই ক্রিয়েট করা? আমরা ব্যাংকে এটাকে মার্জিন বলি। অর্থাৎ তুমি যেই ইন্টারেস্টটা ব্যাংক থেকে সেভিংসে পাচ্ছ, ব্যাংক থেকে ওই ব্যাংক থেকে তুমি যদি লোন নিতে যাও তার থেকে কয়েক গুণ, মানে কয়েক গুণ নয়, কতটা বেশি ইন্টারেস্ট রেট দিতে। অর্থাৎ 10% যদি ব্যাংক লোন দেয়, ডিপোজিটে হয়তো 5% দিচ্ছে। ঠিক ঠিক। এই যে মাঝখানের 5% এটাকে মার্জিন বলা হয়। এটাই হচ্ছে ব্যাংকের ইনকাম। ও আচ্ছা। ব্যাংক তো ট্রাস্টি, বেসিক্যালি আমার টাকার ট্রাস্টি হচ্ছে ব্যাংক। আর এই ট্রাস্টি কথাটা ট্রাস্ট থেকে এসছে। তো সেখান থেকে ব্যাংক করে, এখান থেকে তাদের নিজেদের খরচা চালিয়ে যেটুকু বাঁচে সেটুকু তাদের প্রফিট। বেশ, তো তার মানে আমরা মোটামুটি
টাকার ইতিহাস, মানে টাকা কোথা থেকে শুরু হয়, বিনিময় কোথা হয়ে ব্যাংকিং অবধি ব্যাংকিংয়ের সিস্টেমটা মোটামুটি বুঝলাম। আমার ধারণা এটা বোঝার জন্য আরও অনেক বড় ডিসকাশন দরকার, বাট মোটামুটি এটা বুঝলাম, আশা করি আপনারাও বুঝলেন। এবার আমার প্রশ্ন খুব সিম্পল, সেটা আমার মনে হয় ছোটোবেলা বড়োবেলা অনেকবার মনে হচ্ছে যে এই যে মিন্ট, মানে যারা টাকা ছাপায়, তারা টাকা কেন বেশি ছাপায় না? মানে রিজার্ভ ব্যাংক বেশি টাকা ছাপিয়ে দিলেই তো টাকার প্রবলেম মিটে যায়, সবাই বড় লোক হয়ে যায়, তো এইটা কেন করে না? এটা শুধু তোমার বা আমার, তোর বা আমার নয়, আমাদের তো ছোটোবেলায় মনে হতো, আর্জেন্টিনার প্রেসিডেন্টেরও এটা মনে হয়েছিল বড় হয়ে, হ্যাঁ, যেটা যে সময় মারাদোনা প্রায় জিতছেন এরকম 86-এর আগে দিয়ে, তারা টাকা ছাপানো শুরু করে দেয় বেশি করে, কারণ তাদের ইনফ্লেশন হয়েছিল এমন বাজে অবস্থায়। এমন একটা অবস্থা দাঁড়ায় যাদের কাছে কাগজ কম পড়ে যায়, কাগজ কেনার টাকা পায় না তারা আর। এত টাকা ছাপিয়ে দিয়েছে। একটা জিনিস বুঝতে হবে যে টাকার কিন্তু আলাদা করে কোনো ভ্যালু নেই। টাকার ভ্যালু ততটাই যতটা সামনের মানুষটা দিচ্ছে। আমি একটু পেছনেও চলে যাই, স্পেনের যারা ছিলেন সেই মোটামুটি 1500-1600 সময়ের কথা বলছি, স্পেনের এরা কনকোয়েস্টেডার্স বলা হতো তাদেরকে। তারা জাহাজে করে গিয়ে কনকোয়েস্ট করতেন, যেখান থেকে কনকোয়েস্ট শব্দটা এসেছে। তারা সাউদার্ন মেক্সিকো এবং পেরুতে যান, যেই সময় ইনকা সভ্যতা, আতাহুয়াল্পা, সূর্য, এদের সে সময় চলছে ওখানে আর কি। তাদের কনসেপ্ট কিন্তু, তাদের সমাজে কিন্তু টাকার কোনো কনসেপ্ট ছিল না। তাদের সমাজে প্রচুর সোনা ছিল, সোনাটা তারা অ্যাস্থেটিক্যালি ইউজ করতেন, গয়না, মূর্তি ইত্যাদিতে প্রচুর সোনার রূপ ছিল। তারা শ্রমটাকে ইউনিট অফ লেবারটাকে মাধ্যম, মানে এক্সচেঞ্জ মিডিয়াম হিসেবে ইউজ করতেন। মানে কেউ যদি বললো আমার এই জিনিসটা লাগবে, আমি যদি তোকে বলি যে আমাকে একটা সোনার গয়না দাও, তো তুই আমাকে বলবি আমার বাড়িতে মাটিটা কেটে দিয়ে যা, সিম্পল, এরকম তো। এরকম তো এই স্প্যানিশ কনকোয়েস্টার্সরা এলেন সেখানে এবং এসে তারা লড়াই করে আতাহুয়াল্পাকে হারিয়ে দিলেন। হারিয়ে দেওয়ার পরে আতাহুয়াল্পা বুঝলেন যে এদের সোনার উপর একটা বিভৎস চাহিদা আছে। তো তাকে একটা এরকম একটা ঘরের মধ্যে দাঁড়া করিয়ে দিলে, মানে আমি 2 হাত তুলে দাঁড়াবো, এই 2 হাত তোলার পরে এই ঘরের যা হাইট হবে ততটা আমি সোনা দিয়ে মুড়ে দেবো, তুমি ছেড়ে দাও আমাদেরকে। তারা মুড়ে দিলেন, মানে আতাহুয়াল্পার লোকেরা ততটা সোনা দিলেন স্প্যানিশদেরকে, কিন্তু তারপরেও তাকে মেরে ফেলা হলো। এই শুরু হলো একটা অধ্যায় যেখানে ওই পাহাড় এবং ওখানকার মাইন, ওখানে সোনা রূপো এত বেশি পাওয়া যেত কারণ ওখানে মাইন্স ছিল, সেই মাইন থেকে প্রচুর পরিমাণ রূপো তারা তুলতে আরম্ভ করলেন স্প্যানিশরা। ভাবলেন যে যত রূপো আমার কাছে হবে তত আমি বড় লোক, ঠিক, তাহলে আমি ইউরোপের সবচেয়ে বড় রাজা হয়ে যাব। এই ভুলটা তারা করলেন যে রূপো এবং সোনার দামও কিন্তু যখন আমি টাকা হিসেবে ব্যবহার করছি, সামনের লোকটা তার ভ্যালু কি দিচ্ছে, তার বদলে কতটা দিচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। দিল না সবাই, দেখলো যে রূপো সোনা এত বেশি হয়ে গেছে, জিনিস অত নেই। ইকোনমিক্সের কথা বলে যে যতটা পরিমাণ মানে বস্তু রয়েছে, সাপ্লাই রয়েছে এবং যতটা পরিমাণ টাকা রয়েছে, এই দুটো একটা সময় ইকুইলিব্রিয়ামে চলে আসে। অর্থাৎ মোট যদি একটা ইকোনমিতে বা মার্কেটে 1000 টাকা থাকে, তাহলে যা ওই মার্কেটের জিনিসপত্র আছে তার সম্মিলিত দাম হবে 1000 টাকা। কমোডিটিস এবং এখন সার্ভিসেসও, হ্যাঁ, ঠিক। যদি এই 1000টাকে বেড়ে 5000 করে দেওয়া হয়, তার মানে এটা নয় যে এই কমোডিটিসগুলো বাড়ছে, ওই কমোডিটিসেরই দাম হবে 5000 টাকা। অর্থাৎ টাকা ছাপানো যখন বাড়িয়ে দেবো আমি, টাকা দিয়ে কি করবে মানুষ? টাকা তো খাবে না, টাকা দিয়ে তো ধান গম কিনবে, এবার ধান গমের পরিমাণ তো সীমিত, টাকা বাড়িয়ে দিলেই তো ধান গম বাড়ছে না, ঠিক। তো এটা হচ্ছে ইনফ্লেশনের মূল কনসেপ্ট, যে যখনই টাকা বেশি হয়ে যায় আমার জিনিসের থেকে, উৎপাদনের থেকে, তখন ইনফ্লেশন হয়, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়তে থাকে। ওই 1000 টাকাটা 5000 টাকা, 2000 টাকা, 3000 টাকা হতে থাকে, কারণ মার্কেটে টাকা বেড়ে গেছে, সেজন্য এই জিনিসটার দাম বাড়তে হবে ম্যাচ করার জন্য। আর্জেন্টিনাতে যে প্রবলেমটা হয়েছিল এবং অনেক দেশে ইনফ্লেশনারি প্রবলেম, জিম্বাবুয়েতে হয়েছে, আফ্রিকার অনেক দেশে পরবর্তীতে হয়েছে, সেটা হচ্ছে যে ওরা দোকানিরা দোকান বন্ধ করে দিল একটা সময়, বললো যে সকালে আমি যেই দামে একটা জিনিস বিক্রি করছি, বিকেলের মধ্যে তার দাম 3 গুণ হয়ে গেছে, আমি আবার কিনে আনতে পারছি না বিক্রি করে। অর্থাৎ বারবার টাকা সাপ্লাই প্রচুর হচ্ছে তো মার্কেটে, প্রতিনিয়ত ওদের যে রিজার্ভ ব্যাংক তারা টাকা দিয়ে যাচ্ছে। এটাকে যদি আরেকটু সোজাভাবে আমি বোঝানোর চেষ্টা করি আমাদের দর্শককেও, এবং আমি যা বুঝেছি আমি সেটা তোকে বলি, যদি এটা হলো যে ধর আমার কাছে
100 টাকা ছিল। আমি দোকানে গেছি, বলেছি ভাই আমাকে 1 কিলো চাল দাও, এই 1 কিলো চালের দাম হয়তো 100 টাকা। এবার এরকম আরও 4 জন গেল, আরও 2 জন গেল বা 3 জন গেল, ওর কাছে এখন এই মুহূর্তে চাল আছে 1 কেজি। এবার বাকি 4 জন লোক ওর দোকানে এসছে, এদের প্রত্যেকের কাছে এখন বিকেলবেলা 500 করে টাকা আছে। ওই টাকাটাই দেবে। এবার না, ও বলবে যে এই চালটা আমার লাগবে, এখন ডিমান্ড তার মানে বেশি। এবার এই চালটা লাগার জন্য 100 টাকা দিয়ে সকালে যেটা কিনেছে, সে তো বলবে না আমি এখন 500 টাকা দিচ্ছি দে, 200 টাকা দিচ্ছি দে। রাইট। তো তার মানে এটাই হলো বেসিক কনসেপ্ট। এটাই কনসেপ্ট, বুঝলাম। হ্যাঁ, এরকমই মানে ধরো পেট্রোল পাম্পে গেলে বা আজকে রাশিয়ার ইউক্রেনের প্রবলেম চলছে, তো সারা পৃথিবীতে তেল কমে গেছে, টাকা কমেনি। তাতে কি হয়েছে, তেলের দামটা বেড়ে গেছে 30% 40%। রাইট। মানে যখন জিনিসের সাপ্লাই কমে যাবে, যেমন আমি বলি যে ক্রুড অয়েল বললি, তো তোর গ্যাসের দাম এখন তো দিনের পর দিন বাড়ছে, তার মানে ওভারঅল গ্যাসের সাপ্লাইটা কমছে, এজন্য লোকের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে ওইটুকু জিনিস পেতে গেলে। এক্স্যাক্টলি, এই কারণে বলা যায় যখনই সরকার থেকে মাইনে বাড়িয়ে দেওয়া হয় না, তখনই ইনফ্লেশন হয়, তখনই মুদ্রাস্ফীতি হয়। কারণ সরকার হঠাৎ করে প্রচুর টাকা এসে গেছে বাজারে, সেই পরিমাণ জিনিস উৎপাদন হয়নি, অর্থাৎ তখন ইনফ্লেশন হবে। আচ্ছা, বাহ, বিষয়টা কিন্তু মাথার মধ্যে বেশ সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেলো। এবং আমার ধারণা আপনাদের অনেকের মাথায় এরকম প্রশ্ন নিশ্চয়ই এসছে বা এসেছিল কোনো এক সময়, টাকা বেশি ছাপিয়ে দিলে কি হয়। তো আজকে আমার মনে হয় প্রেমাশিস অনেকটাই সেই বিষয়ে আলোকপাত করতে পারলো। আচ্ছা, এবার ইন্ডিয়ায় যখন বা যে কোনো উপনিবেশিক জায়গায়, মানে ধর আমি বলছি যে যেরকম ব্যাংক অফ ইংল্যান্ডের গল্প বললি, এবার ইন্ডিয়া সেই সময় যখন ব্রিটিশ শাসন গ্রহণ করলো, যতদূর আমি পড়ছিলাম যে 1862 বোধহয় কুইনের মানে ওই ক্রাউনের আন্ডারে চলে যায় কয়েন, তার আগে বোধহয় সিলভার কয়েন ফান্ড ছিল। এবার এই যে যখন একটা অন্য স্টেট আরেকটা দেশে, অন্য একটা দেশ আরেকটা দেশকে শাসন করছে, সেখানে ইকোনমিটা সামলাবে কি করে? মানে তাহলে তো টাকাটা ওদের জন্য টাকা, এখানেও টাকা, তাই তো? ধর ওদের কাছে 1 পাউন্ড, এই ইন্ডিয়াতে এসে পাউন্ডের দামটা কমে এখানে মানে এটা 10 টাকা। প্রথম কথা হলো এই যে ডলারের স্ট্যান্ডার্ডাইজেশন, এইটা সম্পর্কে একটুখানি ক্লিয়ার কর। এবং সেইটা ক্লিয়ার করেই আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যখন অন্য দেশ শাসন করে, মানে আমাদের ইন্ডিয়ার টাকার ইতিহাসটা যদি আরেকটুখানি ডিটেলে বুঝতে পারি। আমি ওই ব্রিটিশ পিরিয়ড থেকেই শুরু করছি, তার আগে অবধি টাকার ইতিহাসটা মোটামুটি বোঝা গেল। হ্যাঁ, ব্রিটিশরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা তো বলি যে পলাশি যুদ্ধের পরে মানে ভারতবর্ষ পরাধীন হয়, এতটা কিন্তু তখন পরাধীন হয়নি। পরাধীনতাটা কি অ্যাকচুয়ালি, তারা কি সরকার চালাচ্ছিলেন? সরকার তো তুই যেটা বলি 1857 যখন হলো আর কি, বিদ্রোহটা হলো, আর তারপরে কুইন ভিক্টোরিয়া অ্যাকচুয়ালি ভারতবর্ষ শাসন করা শুরু করলেন। তাহলে গত 100 বছর কী ছিল? আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কীভাবে ছিলাম? ঠিক, ট্যাক্সের জন্য ছিলাম। যখন এই মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব শক্তিশালী হয়ে যায় 1857 পরে, আরও যুদ্ধ হতে থাকে, মানে আমাদের মীর কাসেম ইত্যাদির সাথে ধীরে ধীরে, তখন দিল্লির মসনদে যারা আছেন তাদেরকে হারিয়ে দেয়, টিপু সুলতানকে হারিয়ে দেয়। তখন খুব সম্ভবত 1765 বা 1700 এরকম একটা সময় ট্যাক্স কালেকশনের ভারটা পুরোপুরি ভারটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে। একটা সনদ দেওয়া হয় তাতে যে ভারতবর্ষের যা ট্যাক্স আছে, যেখানে যা আছে, সেটা কালেক্ট করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যে পাওয়ারটা ওদের কাছে ট্যাক্স কালেকশনের এলো, আমরা যে কথাটা আগেও বলেছি যে ট্যাক্স যারা নিচ্ছে সেই ভগবান, মানে সেই রাষ্ট্র, এই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের রাজা হয়ে বসলেন। তারা কি করলেন, কেন তাদের কাছে এটা ইম্পর্টেন্ট ছিল? তারা এই ট্যাক্সটা নিয়ে, এই ট্যাক্সের টাকায় তারা কিনতেন এখান থেকে কটন, মানে যা মশলা ইত্যাদি তারা কিনতেন, ওটাকে ওখানে পাঠিয়ে দিতেন। অর্থাৎ তাদের নিজস্ব কিছু করতে হতো না, প্রচুর জিনিস ওখানে যেত এবং তার সাথে সোনাও পাঠাতেন। একটা সময় এমন, এবং 1850 মানে ভিক্টোরিয়া যখন নিলেন তখন কিন্তু ব্যাপারটা আরও সাংঘাতিক হয়ে গেল। তখন ইন্ডিয়ান কারেন্সির ছেপে তৈরি আসা শুরু হলো। এখান থেকে যেত গোল্ড, ওখান থেকে আসতো কাগজের টাকা। এবার যেহেতু তারা রাজা, তারাই ম্যানেজ করছেন, আমরা সবাই বিশ্বাস করছি ওটা টাকা। রাইট। এবং ব্যাংক অফ ইংল্যান্ডে তার সমপরিমাণ, যেহেতু
ওই সময় অবধি গোল্ড স্ট্যান্ডার্ড ছিল। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে সমপরিমাণ গোল্ড রাখা থাকতো, কিন্তু সেটা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে রাখা থাকতো, ইন্ডিয়াতে রাখা থাকতো না। বেশ, কিন্তু ইন্ডিয়ান ইকোনমির বেসটা তখন ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ছিল আর কি। একদমই, মানে ইন্ডিয়ান ইকোনমিতে যত টাকা চলছে তার সমপরিমাণ সোনাটা রাখা থাকতো ব্যাঙ্ক অফ ইংল্যান্ড, যে সোনাটা কিন্তু আজ ফিরে আসেনি আর। রাইট, কারেক্ট। হিস্ট্রি অফ মানি, তারপর মানে কিভাবে মানি হলো, সব পুরো একটা প্রোগ্রেশন দিয়ে আসলাম। আমি একটা চার্ট দেখছিলাম যেখানে হিস্ট্রি অফ মানিটাকে একটা ইমেজ দিয়ে দেখাচ্ছে। আপনারা যে ইমেজটা দেখতে পাবেন এখন দেখুন, এই ইমেজটাতে একটা পয়েন্টে আছে হলো কারেন্সি, যেটা তুই বললি গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড কারেন্সি। তারপরে আছে হলো ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক মানি অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। তার মানে প্রোগ্রেশনটা আমরা এরকম ধরতে পারি। হ্যাঁ, মানে ক্রেডিট যেটা আমি তো শুরুতেই বললাম যে মোটামুটি পুরো এই 4000 বছরের ইতিহাসকে, টাকার ইতিহাসকে যদি আমরা ভাঙি, 500 বছরে দেখা যাচ্ছে যে একটা সময় হয়তো ক্যাশ বেশি আসছে, তারপরের সময় 500 বছরটাতে ক্রেডিট সিস্টেমটা বেশি চলছে। তো হ্যাঁ, তারপরে ক্রেডিট কার্ড এলো, তারপরে এখনো মোটামুটি ক্রেডিট ইকোনমি আমাদের ক্রেডিট ইকোনমি। এবার ইলেকট্রনিক মানি ইজ ভেরি কমন আজকের দিনে। ইউপিআই, আমি আজকে মানে বেশিরভাগ জায়গায় ক্যাশ ইউজ করতেই হয় না, প্রায় আমরা মোটামুটি ইউপিআই করি। এটা খুব দ্রুত পরিবর্তন হয়েছে ইন্ডিয়ার ইকোনমিতে। তো এখন ক্যাশলেস হয়ে গেছে বিষয়টা অনেক। প্রথম প্রশ্ন হলো, এটাতে আদৌ কি কিছু বদলেছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, এইটা কি একটা সময় এরকম হতে পারে নিয়ার ফিউচার অর ফার ফিউচার যে আমাদের আর ক্যাশের প্রয়োজনীয় হলো না? প্রথমত আমাদের কি বদলেছে হচ্ছে আমাদের যেটা বিশ্বাস করতাম একটা কাগজের পাতায়, সেটা এখন একটা আমরা মোবাইলের স্ক্রিনে বিশ্বাস করছি। বিষয়টা তো বিশ্বাসেরই। আজকে আমার স্যালারি আসছে, টাকা তো আসছে না, আমার একটা নাম্বার হঠাৎ করে ফুটে উঠছে আমার স্ক্রিনে, আমি বিশ্বাস করছি যে আমার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে। সেই টাকাটা আমি আরেকজনকে দিচ্ছি, সে বিশ্বাস করছে যে হ্যাঁ এই ভদ্রলোক আমাকে এত টাকা দিল। এই বিশ্বাসটাই বদলেছে। সেটা কিভাবে ট্রান্সফার হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, সেটা তো টেকনোলজি। কিন্তু এখন ওই বিশ্বাসটা ওই নাম্বারে চলে এসছে। এখন আমি ওই নাম্বারটার নিচে লেখা রয়েছে কিনা যে রিজার্ভ ব্যাংক প্রমিস করছে, সেটা আমি দেখতে যাচ্ছি না। বিশ্বাস করছি যে ওই টাকাটা, যেহেতু ওই টাকাটা মূলত আমার ব্যাংকে যে টাকাটা জমা রয়েছে তার একটা রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, মানে ক্যাশ তো আমরা শুরু করেছিলাম তো ওখান থেকে, যেখানে ক্যাশ বলে কিছু ছিল না, বিশ্বাসের উপরেই চলতো। মানে বার্টার সিস্টেমের সময়টা যেটা বললাম, সেটাতে কি ছিল যে তুই আমাকে একটা জিনিস দিলি, আমি তার বদলে বললাম এতদিন পরে কিন্তু তোকে একটা দিয়ে দেবো, তুই একটা জিনিস দিয়ে দেবো। সেই বিশ্বাসের উপরেই তো চলেছে। সেখানে তো টাকা ছিল না, ক্যাশ তো ছিল না, ক্যাশ তো পরে এসছে। এখন আমরা ক্রেডিট ইকোনমিতে রয়েছি, এখনো আমাদের ক্যাশের দরকার নেই। একটা সময় আসতেই পারে যে সবাই বিশ্বাসের উপরে ভরসা করে থাকবে। ক্রিপ্টো কারেন্সিটা আলাদা। হ্যাঁ, এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে সারা পৃথিবীতে প্রচুর কিছু হচ্ছে, এবং আমার ধারণা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে প্রচুর মানুষের প্রচুর আইডিয়া নেই। এই ব্যাপারটা কি, হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি? আমরা একটু পেছনে গিয়ে আগে আসি। যেটা হতো মানে প্রথম দিকে ওই চেক বললাম আরবে, চেকের যে কনসেপ্টটা কোথা থেকে এসছে সেটা বুঝলে পরে ক্রিপ্টোকারেন্সি বুঝতে সুবিধা হবে। কি হয়েছে যে ধর তুই বললি যে এত টাকা আমি এত দিন পরে দেবো বিল অফ এক্সচেঞ্জে, সেটা তো তুই সই করে দিলি। এবার আমি ওটা নিয়ে আরেকজনের কাছে গেলাম, সে বললে এই তো দেখো অরুণাভ বলছে। ও বলে আমি অরুণাভকে চিনি না, তুমি কি দেবে? আচ্ছা, বললাম হ্যাঁ, ও আমাকে দিয়েছে, এটা তো আমি এটা সই করে দিলাম যে অরুণাভ আমাকে দিয়েছে, আমিও সই করে দিলাম। সেটা নিয়ে হয়তো আরেকজনের কাছে গেল, ধরা যাক ডলফিনের কাছে গেল, সে বললো যে না, ডলফিন বলে আমি কাউকে চিনি না, অরুণাভ প্রেমাশিস কাউকে চিনি না, আমি তো অন্য একজনকে, তোমাকে চিনি। সে তখন সই করে দিল। এরকম করে দেখা গেছে কিন্তু এরকম ডকুমেন্টস রাখা আছে যেখানে একটা চেক বা একটা নোটের ওপরে 70-80টা সই করা রয়েছে বিভিন্ন লোকের। অর্থাৎ প্রতিবার যখন হাত বদল হচ্ছে ওই নোটটা, তখন সেটার একটা হিসেব তৈরি হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, রাইট? সেটার একটা হিসেব রাখা হচ্ছে। ব্লকচেইন টেকনোলজিতে এই জিনিসটাকেই ডিজিটাইজ করা সম্ভব হয়েছে। অর্থাৎ একটা টাকা তৈরি হওয়ার পরে ক্রিপ্টোকারেন্সি, ধরা যাক বিটকয়েন আমরা ধরে নিলাম। আচ্ছা, তার আগে একটুখানি আমি ক্লিয়ার করে নিই। বিটকয়েন বিষয়টা হলো একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ,
একটা কারেন্সি, ওটাই মিডিয়াম অফ এক্সচেঞ্জই তো কারেন্সি, বা একটা নোট আর কি, মানে যেটা নোট হলো নেটের জায়গা ডিজিটাল ওটা। এই একটা জিনিস আমার মনে হচ্ছে এটা একটা ভার্চুয়াল কারেন্সি, তাই তো? বিটকয়েন তো ইয়েতে নেই, অরিজিনালি তো বিটকয়েন প্রিন্ট হয় না। বিটকয়েন নেই তো ভার্চুয়াল ব্যাংকেও নেই। আমি এটা কিন্তু বুঝতে হবে, আজকে যেহেতু ইন্ডিয়াতে আমাদের দেশে ইউরুপি বলেও তৈরি হয়েছে একটা মানে ক্রিপ্টোকারেন্সি, ইউরুপি এবং ইউপিআই কিন্তু এক নয়। ইউপিআইতে আমি যে ট্রানজাকশনটা করছি তার পেছনে একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে আমার ব্যাংকে একটা পরিমাণ টাকা জমা রয়েছে, রুপিস জমা রয়েছে। ইউরুপির সেরকম করে আমি যদি যাই ব্যাংক থেকে সে টাকাটা উইথড্র করতে পারবো, ক্যাশ পাবো। ক্রিপ্টোকারেন্সিতে তা হয় না। ক্রিপ্টোকারেন্সিতে একটা কারেন্সি তৈরি হলো, যতবার সেটা হাত বদল হলো সেই হিসেবটা রাখা থাকছে। কোথায় রাখা থাকছে? একজনের কাছে বা রিজার্ভ ব্যাংকের কাছে নয়, প্রচুর পরিমাণ জায়গায় রাখা থাকছে, বিভিন্ন মানুষের কম্পিউটারে রাখা থাকছে। তার মানে বিশ্বাসযোগ্যতাটা বাড়ছে। হ্যাঁ, ডেমোক্রেটাইজেশন, গণতান্ত্রিক হয়ে যাচ্ছে ব্যাপারটা। সবাই এগুলোকে আমরা নোট বলি। এই নোটগুলোর কাছে এই হিসেবটা জমা রাখছে এবং এমনভাবে জমা থাকছে যে তার কোনো একজন, আমার কম্পিউটার ধরো হিসেবটা রয়েছে, আমি চাইলে ওটার হিসেব বদলাতে পারবো না, এনক্রিপ্টেড থাকছে ওটা এমনভাবে। কিন্তু যেহেতু এটা ছড়িয়ে রয়েছে, কাজে আমি নিশ্চিন্ত যে ওই টাকাটা কখনো মার যাবে না। তার মানে এইটাও বিশ্বাসের ব্যাপার। একদম। এই বিশ্বাসটা যেটা আগে সরকারে করতাম, তারপরে আমরা ব্যাংক অফ ইংল্যান্ড থেকে হয়ে এখন রিজার্ভ ব্যাংকে করি, সেই বিশ্বাসটা এখন গণতান্ত্রিক হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর প্রচুর সংখ্যক মানুষের কাছে, নোটের কাছে সেই হিসেবটা রয়েছে বলে আমরা বিশ্বাস করছি। এটাই ক্রিপ্টোকারেন্সি, যে একটা কারেন্সি যেটার বিশ্বাসযোগ্যতাটা সমগ্র পৃথিবী জুড়ে প্রচুর মানুষের কম্পিউটারে সেভ করা রয়েছে। এছাড়া আর কিছু আলাদা নয়। বেশ, এখানে একদম শেষ, মোটামুটি আমরা এন্ড পার্ট অফ ইকোনমির লাস্ট মুদ্রা অবধি চলে এসেছি। এরপরে কি হবে সেটা তো আমরা জানি না। আমি বলছি যে এই যে ক্রিপ্টোকারেন্সি, প্রথম কথা এর পপুলারিটি এত বাড়ছে, আমরা শুনতে পাচ্ছি, আবার শুনতে পাচ্ছি বিটকয়েনের ভ্যালু কমে যাচ্ছে, আবার বিটকয়েনের ভ্যালু হঠাৎ করে বেড়ে গেল কমে গেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু শোনা যাচ্ছে। প্রথম কথা, গভর্নমেন্ট এটার মধ্যে রেগুলেশন আনতে পারেনি। গভর্নমেন্ট কেন নিজের ক্রিপ্টোকারেন্সি, যেটা তুই বললি ইউরুপি, এটা যে বের করছে, তার মানে গভর্নমেন্ট ক্রিপ্টোকারেন্সিকে স্বীকৃতি দিচ্ছে, ভ্যালিডেশন দিচ্ছে। এই ভ্যালিডেশনটা কেন দিচ্ছে? ওয়াই ক্রিপ্টোকারেন্সি ইজ ইম্পর্টেন্ট? টেকনোলজিক্যালি এটা তো অ্যাডভান্স একটা বিষয়, এবং যেহেতু প্রচুর পরিমাণে ক্রিপ্টোকারেন্সি বেরিয়ে গেছে, টেকনোলজিকে তো থামানো যায় না। প্রথম কথা হচ্ছে টেকনোলজি থামাতে পারবো না। ওটা এমন একটা জিনিস তৈরি হয়ে গেছে যেটাকে আর অস্বীকার করার উপায় নেই। তার জায়গা এখন প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি ঘুরে বেড়াচ্ছে, ইথেরিয়াম, বিটকয়েন ইত্যাদি বিভিন্ন রকম প্রাইভেট কারেন্সি ঘুরে বেড়াচ্ছে। এবার ধরা যাক আমি মনোপলি খেলছি, যখন আমি মনোপলি বা বিজনেস বা ব্যবসায়ী যেটাকে আমরা বললাম খেলছি, তখন সবাই বিশ্বাস করছে তো ওই টাকাটা জিনিস, এবং এই ব্যবসায়ীটা সারা পৃথিবীতে হয়ে যাচ্ছে। সরকারের ক্ষমতা কোথা থেকে আসে আমরা আজকে কথা বলেছি। সরকারের ক্ষমতা একটা আসে টাকার কন্ট্রোলের ওপরে। এই ক্ষমতাটা যদি চলে যায় কোনো সরকারের হাত থেকে, তাহলে সরকারের যে বাকি ক্ষমতাগুলো সেগুলো অনেকটা হ্রাস পাবে। সেই ক্ষমতাটা কোনো সরকার যেতে দিতে চান না, যেই কারণে তারা ওই টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করে নিয়ে নিজস্ব বিটকয়েন বানানোর চেষ্টা করছেন। হ্যাঁ, এবং মানে এটা নিয়ে দ্বিমত রয়েছে। কেউ বলছে যে প্রাইভেট বিটকয়েন বা প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি থাকবে, আর কেউ বলছে যে না, এটাকে আমরা সিবিডিসি বলি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। সমগ্র দেশ সবাই ডিজিটাল কারেন্সি সিবিডিসি বানাচ্ছে, সেটা হয়ে যাবে, কারণ সরকার ওই ক্ষমতাটা কখনো যেতে দিতে চান না। বেসিক্যালি ব্যাপারটা কি, আবার আমি কুবলাই খাতে চলে যাই, কাল যদি সরকার বলে, ইন্ডিয়াতে যেমন প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি ব্যান হয়ে গেল, ব্যান হওয়ার মানেটা কি? আমি তোকে দিলাম, তুই তার বদলে আমাকে জিনিস দিলে, অসুবিধা নেই তো তাতে। সরকার ব্যান করলো মানে কি? তুমি ওই টাকায় ট্যাক্স দিতে পারবে না। আবার আমরা সেখানে ফিরে গেলাম কুবলাই খাতে, যখন বললো আমার ছাপানো টাকাতেই আমি ট্যাক্স নেব, তাছাড়া অন্য কিছু ট্যাক্স নেবো না। ট্যাক্স যদি না দাও তাহলে পরে কিন্তু তোমার মুশকিল আছে। অর্থাৎ সরকার যখন বলছে যে আমি প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি আর অ্যালাউ করবো না, তার মানে তুমি আমাকে গভর্নমেন্টের সাথে কোনো ট্রানজাকশনে তুমি ওই টাকাটা ইউজ করতে পারবে, কিন্তু পার্সোনাল ট্রানজাকশনে তুমি যে কোনো ইউজ করো, কারণ সেটার মধ্যে ব্যান করার ক্ষমতা আমার নেই। কিন্তু যেহেতু এই ট্যাক্সটা আছে, সেটা দিয়ে সরকার পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে। তো সিবিডিসিটার একটা ভবিষ্যৎ আমার মানে এটা হচ্ছে লড়াই, প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি বনাম সিবিডিসি। কে জিতবে কেউ জানি না আমরা, বাট ক্রিপ্টোকারেন্সির কোনো একটা ফর্মে যে থাকবে সেটা নিয়ে কোনো দ্বিমত আমার মনে হয় কারো আর থাকা উচিত নয়। বেশ, আমরা আজকে অনেক কিছু নিয়ে কথা বললাম। অনেক কিছু নিয়ে বলতে স্পেসিফিক একটা জিনিস নিয়ে কথা বলা শুরু করেছিলাম, সেটা হলো হিস্ট্রি অফ মানি এবং
এই পুরোটা জুড়ে আমরা শুরু করেছিলাম বার্টার সিস্টেম দিয়ে বা বার্টার সিস্টেমের সত্যতা দিয়ে এবং শেষ করলাম ক্রিপ্টোকারেন্সিতে এসে। আমার মনে হয় আমরা আজকে যথেষ্ট সুন্দর একটা আলোচনা করতে পারলাম, আড্ডা মারতে পারলাম অ্যাবাউট ইট। আমি অনেক কিছু জানতে পারলাম, হোপফুলি আপনারাও অনেক কিছু জানতে পারলেন। এরকম বিভিন্ন বিষয়ে আমরা এই সোল কানেকশন পডকাস্টে কথা বলবো। যদি আপনাদের সেটা জানতে হয় বা দেখতে হয় তাহলে একটা জিনিস করতেই হবে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, আমরা এই কাজটা আপনাদের জন্যই করি। সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে নিচে, ছোট্ট একটা মাউসের ক্লিক লাগে, আর কিচ্ছু লাগে না, আর একটা লাইক বাটন আছে, এই দুটো প্লিজ প্রেস করে দিন। করে দিলে আমাদের সুবিধা হয়, আমরা আরও কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনাদের কাছে। হোপফুলি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটা এপিসোড নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রেমাশিস। ওয়েলকাম।